আশা করছি আজকের এপিসোড আপনাদের অনেক ভালো লাগবে। বেশি কথা না বলে সবার আগে চলে যাব আজকের প্রথম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি এর আগেও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। ওনার নাম হচ্ছে আহমেদ আকাশ। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ধুলোটিয়া গ্রামে। এই ঘটনাটি মূলত উনি ওনার বন্ধু সালমানের বাবার কাছ থেকে সংগ্রহ করেছেন। সালমানের সাথে কথাবার্তা বলার এক পর্যায়ে জানতে পারেন যে সালমানের বাবার জানা একটি দারুণ ঘটনা রয়েছে। তো সালমানও এই ঘটনাটা পুরোপুরি জানে না, মাঝে মাঝে একটু একটু শুনেছে। পুরোপুরি জানার আগ্রহ তারও জন্মে। তখন এই সালমান এবং এই আহমেদ আকাশ এই দুজনই সালমানের বাবার কাছে পরবর্তীতে একটি সময়ে এই ঘটনাটি শোনার জন্য চাপাচাপি যখন করেন, তখন এই সালমানের বাবা ঘটনাটি শেয়ার করেন। এই সালমান যেই ছেলেটা, এর যে পরিবার, এরা মূলত রংপুরের বাসিন্দা। এরা টাঙ্গাইলে এসেছে এখন থেকে 3 বছর আগে। মূলত তার আগে এরা টাঙ্গাইলেই ছিল, টাঙ্গাইলেরই স্থানীয় তারা। তো এই সালমানের বাবা জানান যে ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স 23 কি 25 বছরের মতো। এখন তো ওনার অনেক বয়স হয়েছে। তো রংপুরের মিয়ারচর নামক একটি এলাকার ঘটনা এটি। আর এই যে সালমানের বাবা, যিনি, ওনার বাবা ছিলেন একজন কৃষক। তার জমি জমার পরিমাণও ছিল বেশ। সারাদিন বাবার সাথে জমিতে ওনার বাবাকে চাষের কাজে সাহায্য করতেন। এভাবেই কেটে যাচ্ছিল দিন। তো ওনার আবার একটা খারাপ নেশা ছিল, মানে সালমানের বাবার, মানে এটা বলছেন কিন্তু সালমানের বাবা আর কি। তো ওনার একটা খারাপ নেশা ছিল, উনি প্রায় রাতেই বন্ধুদের সাথে অনেক রাতভর তাস খেলতেন আর আড্ডা দিতেন। বাসা থেকে এই বিষয়ে বারণ করা হলেও উনি শুনতেনই না এগুলো। এক রাত্রে উনি তাস খেলা শেষ করে বাসায় ফিরবেন, দেখলেন প্রতিদিন যার সাথে একসাথে উনি বাসায় ফেরেন ওই বন্ধুটি ওই দিন আসলে আসেনি, যার কারণে ওনাকে একাই বাসায় আসতে হবে। তো সবার থেকে বিদায় নিয়ে উনি বাসার দিকে রওনা হলেন। চাঁদনি রাত, আকাশ একদম পরিষ্কার, চাঁদের আলোয় সবকিছু ভালোভাবেই দেখা যাচ্ছিল। রাতের বেলা রাস্তা দিয়ে হাঁটার সময় শীষ বাজানোটা ছিল ওনার একটা বদ অভ্যাস। তো বাজার থেকে উনি আসছিলেন বাসার দিকে, এমন সময় চাঁদের আলোয় হঠাৎ উনি দেখতে পান একটি কালো শেয়ালের মতো একটা প্রাণী ওনাকে পাশ কাটিয়ে চলে গেল। তো উনি ভয় পেলেন না। রাতে প্রতিনিয়ত চলতে চলতে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছিল, এরকম শেয়াল কুকুর হর হামেশাই পাশ কাটিয়ে চলেই যায়, রাস্তা ক্রস করে চলে যায়। এগুলো নিয়ে ভাবনা চিন্তা করার কিছু আছে বলে ওনার মনে হয় না। তো উনি বাড়িতে আসার পথে বামনপাড়া নামে একটা জায়গা পড়ে। মূলত ওই রাস্তা দিয়ে ওনার বাড়ির রাস্তা। তো উনি আসছিলেন সেই রাস্তা দিয়ে এবং শীষ বাজাচ্ছিলেন। ওই বামনপাড়ায় একটি নতুন পুকুর কাটা হয়েছিল মাছ চাষের উদ্দেশ্যে। তখনও ওই পুকুরে পুরোপুরি পানি ওঠেনি, এমনকি পুকুর কাটার কাজও পরিপূর্ণভাবে শেষ হয়নি। পুকুরের পাশে ছিল বিরাট এক বেল গাছ। তো বেল গাছের পাশ দিয়ে রাস্তা চলে গেছে আর কি। আজব একটা ব্যাপার হলো, ওই বেল গাছে নাকি কখনো বেল ধরতো না, এমনকি উনিও কখনো এই বেল গাছে বেল ধরতে দেখেননি। যাই হোক, হাঁটতে হাঁটতে বেল গাছের একটু দূরে থেকেই হঠাৎ করে ঠক 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 এরকম শব্দ তার কানে আসে। উনি যতই এগিয়ে যাচ্ছিলেন ওই শব্দটা ততই স্পষ্ট হচ্ছে, ঠক 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 এমনটা। তো হঠাৎ ওনার চোখ পড়ে ওই বেল গাছের পাশে পুকুরটির দিকে। চাঁদের আলোয় উনি স্পষ্ট দেখতে পেলেন যে সাদা শাড়ি পরা বেশ বৃদ্ধ হবে একজন মহিলা, দেখে দূর থেকে মহিলাই মনে হচ্ছিল, এই অবয়বটি একটি লাঠি ভর করে কুঁজো হয়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে হাঁটাচলা করছে বা পায়চারি করছে। আর তার হাতে যে লাঠিটা ছিল ওই লাঠিটা এমনভাবে শুকনো মাটিতে আঘাত করছে, মূলত ওইখান থেকেই এই ঠক 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 শব্দ হচ্ছে। রাতের বেলা একা এমন গা ছমছমে পরিবেশে হঠাৎ এমন দৃশ্য দেখে উনি তো মারাত্মক ভয় পান। আর উনি ওখানে দাঁড়িয়ে থাকেন। ওনার শরীর আর কাজ করছিল না, মনে হচ্ছিল ওনার শরীর একদম জমে গেছে। উনি তো দাঁড়িয়ে আছেন এবং এক দৃষ্টিতে এক নজরে ওই দিকটাতে তাকিয়ে আছেন। তো একটা সময় মনে হলো ওনার শরীরটা হালকা হয়ে গেছে। উনি তখন আর ওই রাস্তা দিয়ে ওই অবয়বটাকে পাশ কাটিয়ে আসার সাহস পাননি। উনি ওই রাস্তা থেকে নেমে ক্ষেতের মাঝ বরাবর হাঁটা ধরেছেন
এবং ভাবছেন যে কি দেখলেন উনি এটা। উনি ভাবছেন আচ্ছা এটা কি মানুষ নাকি জিন? মানুষই যদি হবে রাতের বেলা এইখানে এইভাবে হাঁটাচলা করবে, আগে তো কখনো এরকমটা দেখিনি। আর গ্রামের ময়মুরব্বী তো রাতের বেলা, বিশেষ করে মহিলা মানুষ, এই পুকুর পাড়ে এই বেল গাছের পাশ দিয়ে হাঁটার কথা নয়। তো উনি এসব ভাবছিলেন, উনি নিশ্চিত ছিলেন না এটা কি আসলে মানুষ না জিন, তবে সন্দেহ করেছিলেন আর কি। তো হঠাৎ করে ওই হেঁটে আসার সময় উনি দেখতে পেলেন যে কে যেন একটা ক্ষেতের মধ্যে কোদাল দিয়ে মাটি খুঁড়ছে। তো ওনার এটা দেখে ভয়ও লাগছিল, আবার মনে হচ্ছিল যাক একজন তো পাওয়া গেল, ওনার সাথে একটু কথা বলি এবং বলি আমাকে একটু এগিয়ে দিক আর কি। তো উনি তাকে ডাক দিয়ে বলেন যে আচ্ছা এখানে কে মাটি খোঁড়ে? তো এই লোকটি কথার কোনো উত্তর দেয় না। দেখলেন যে সে তার মতো কোদাল দিয়ে মাটি খুঁড়েই যাচ্ছে। একটু কাছে গিয়ে তাকে হালকা করে একটু ধাক্কা দিয়ে উনি বললেন যে এই আপনি কে, এত রাতে মাটি খুঁড়ছেন কেন এখানে? তো লোকটি ঘাড় ঘুরিয়ে ওনার দিকে তাকায়, মানে সালমানের বাবার দিকে তাকায়। তখন সালমানের বাবা চাঁদের আলোয় স্পষ্ট দেখেন আরে এ তো মহসিন চাচা, যে কিনা 1 বছর আগে নিখোঁজ ছিল, তো এতদিন পরে কোত্থেকে আসলো? তো উনি এটা দেখে বলে উঠলেন আরে চাচা আপনি এতদিন কোথায় ছিলেন, আর এত রাতে এখানে মাটি খুঁড়ছেন কেন? তো উনি এসবের কিছু উত্তর না দিয়ে রাগে বলে উঠলেন তুই কিন্তু বিশাল বড় ভুল করেছিস। এই কথা শুনে এই সালমানের বাবা উনি বলে ওঠেন যে আজব ব্যাপার, আমি আবার কি করলাম? আপনি এতদিন ছিলেন না, আপনাকে আমি জিজ্ঞেস করলাম এতদিন কোথায় ছিলেন, এটা কি আমার কোনো অন্যায় হইল? এটা কি কোনো ভুল হইল? কি সব উল্টাপাল্টা কথা বলেন? তো ওনার এই কথা শুনে ওই যে মহসিন চাচা সে তো রাগে মনে হচ্ছে ছটফট করছে এবং সে বলে ওঠে তোকে আজ আমি এইখানেই কবর দেব, আমি কোদাল দিয়ে তোর কবর করছি। তো এই কথা শোনার পর এই সালমানের বাবা তো ভীষণ ভয় পান। আর তখন দেখেন এই যে মহসিন চাচা একটা কালো শেয়ালের আকৃতি ধারণ করেছে, চাঁদের আলোতে দেখতে পাচ্ছিলেন এটা। তো এটা দেখে উনি তো আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারেনি, ওই পাশে একটা জায়গা ছিল, ওখান দিয়ে দিয়েছেন এক দৌড় আর প্রচন্ড জোরে চিৎকার করতে থাকেন, ও বাবা গো মা গো মরে গেলাম, আমাকে ভূতে ধরেছে। তো চিৎকার তো দিচ্ছেন আর দৌড়ে বাড়ির দিকে যাচ্ছেন। তো একটা সময় উনি ওনার বাসার কাছে এসে অনেক জোরে হোঁচট খেয়ে পড়ে যান। তো হোঁচট খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথে উনি দেখতে পান যে ওই যে ওনার চিৎকার শুনে দূর থেকেই ওনার বাড়ির লোকজন শুনেছিল যে উনি চিৎকার করতে করতে আসছেন, তারাও বাড়ি থেকে বের হয়েছিল। তো ওই সময় তাদেরকে দেখেছিলেন, ওনাদেরকে দেখার পরে ওনার আর কিছু মনে নেই, মানে ওখানে উনি সেন্সলেস হয়ে পড়ে যান। পরের দিন বিকেলবেলা এই সালমানের বাবা উনি আবার ওনার আব্বার মুখ থেকে শুনতে পান আর কি যে এত রাত্রে দৌড়ে কে আসছে চিৎকার করতে করতে, এটা দেখার জন্য ওরা বাড়ি থেকে বের হয়েছেন। তারপরে দেখেন যে সে হোঁচট খেয়ে পড়ে গেছে, এরপর তার জ্ঞান ছিল না। তারপর তাকে ধরে ঘরে আনা হয়েছে, জ্ঞান ফিরেছে পরের দিন বিকালের দিকে। তখন এই ওনার আব্বা জানান যে উনি যখন পড়ে গিয়েছিলেন তখন ওনারা সবাই দেখতে পেয়েছিলেন একটা কালো অবয়ব নাকি এই সালমানের বাবার মাথার উপর দিয়ে চলে গিয়েছিল। ওই সময় যারা এসেছিলেন ঘর থেকে বের হয়ে প্রত্যেকেই নাকি এটা দেখেছিলেন। তো এইসব কথা শুনে রাতের বেলা কি ঘটনা ঘটেছে এই সব বিষয় পরিবারের সাথে শেয়ার করেন সালমানের বাবা, এবং আরো বলেন যে মহসিন চাচাকে দেখেছেন খেতে মাটি খুঁড়তে, এবং তারপরে আস্তে আস্তে ওই মহসিন চাচা এরকম অবয়ব ধারণ করেছে। তখন সবাই জানে মহসিন কোথা থেকে আসবে, সে তো 1 বছর হলো নিখোঁজ, সে যে কোথায় গেছে, কি অবস্থায় আছে, বেঁচে আছে না মরে গেছে, এটা কেউ বলতে পারে না। তো যেহেতু সালমানের বাবা প্রচন্ড ভয় পেয়েছিলেন এবং এটা বাসার সবাই বুঝতে পেরেছিলেন, তখন এলাকার একজন নাম করা বয়স্ক মুরব্বী আছে এবং উনি খুব ভালো ঝাড়ফুঁক জানতেন, ওনার নাম ছিল আব্দুর রহমান। ওনাকে রহমান দাদা বলে ডাকতেন আর কি সালমানের বাবা। তো এই রহমান দাদা ছিল একজন হুজুর টাইপের লোক, আর এসব বিষয়ে তার খুব ভালো জানাশোনা ছিল, বিশেষ করে প্যারানরমাল বিষয়। তো ওনার কাছে নিয়ে যাওয়ার পর উনি বলেন যে ওই যে রাতের বেলা সাদা শাড়ি পরা একজন বৃদ্ধাকে উনি দেখেছিলেন, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা মোটেও উচিত হয়নি। ওটা ছিল একটা পিশাচ যেটা ওই বেল গাছে থাকে, আর ওই পিশাচটার কারণেই মূলত ওই বেল গাছে কোনো বেল হয় না। তো রহমান দাদা জানায় যে ওই ঠক ঠক
শব্দ শুনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখার কারণে ওই পিশাচটা ক্ষিপ্ত হয়। মূলত ওই পিশাচটা কাউকে দেখানোর জন্য ওদিক দিয়ে হাঁটছিল না, পিশাচটা নিজেও জানতো না যে তাকে কেউ দেখছে। সে যখন বুঝতে পেরেছে যে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এই কারণেই মূলত সে ক্ষিপ্ত হয়েছিল। আর তখন ওই ফেরার সময় ওই মহসিন চাচার রূপ ধরে ওইখানে দাঁড়িয়েছিল। তো যাই হোক, রহমান দাদা ওনাকে ঝাড়ফুঁক করে দেন, তেল পরে দেন এবং বলে দেন যে রাত বিরেতে উনি যেন আর একা একা এইভাবে বাইরে না থাকেন। তারপর কিছুদিন বেশ স্বাভাবিকই ছিলেন উনি। তো একদিন রাত্রে উনি হঠাৎ করে স্বপ্ন দেখেন, ওই যে রাতের শাড়ি পরা ওই বৃদ্ধা মহিলা অনেক রাগ নিয়ে ওনাকে স্বপ্নের মধ্যে বলছে, তোর ভাগ্য ভালো, তুই বেঁচে গেলি, তবে আমি কিন্তু আবার আসব, তোর ক্ষতি আমি অবশ্যই করব। তো এটা স্বপ্ন দেখে উনি তো চিৎকার করে উঠে বসছেন। ওনার চিৎকার শুনে ওনার ঘরে বাড়ির অন্য সদস্যরা চলে এসেছেন। তখন উনি কি স্বপ্ন দেখেছিলেন সেটা সবাইকে জানালেন। ওই রাতে ওনার ঘুম হয়নি। পরের দিন সকালবেলা আবার সেই রহমান দাদার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। তখন রহমান দাদা সবাইকে জানালেন যে একটা কালো রঙের ছাগল কিনে এনে দিতে। তো এই বিষয়টাকে প্রশ্ন করা হলে সেই রহমান দাদা জানালেন যে ফজরের আজানের আগে ওই ছাগলটিকে ওই স্থানে জবাই করতে হবে, যেই জায়গাতে এই সালমানের বাবা ভয় পেয়েছিলেন। তারপরে একটা কালো রঙের ছাগল কিনে দেওয়া হয়েছিল। তারপর এই যে রহমান দাদা ওনাকে জিজ্ঞেস করলেন যে এক্সাক্ট কোন জায়গাটাতে উনি ভয় পেয়েছিলেন এবং কোন জায়গাটাতে ওই সাদা শাড়ি পরা বৃদ্ধাটাকে দেখেছিলেন। তো পরে ওই দিন রাত্রেই এই সালমানের বাবা, তার বাবা, এই দুইজন এবং রহমান দাদা, এই তিনজন ওই জায়গাতে যান, সেই বামনপাড়ার ওই পুকুরটার ওইখানে, এবং রহমান দাদাকে ইশারা দিয়ে পুকুরটা দেখিয়ে দেন এবং উনি বলেন যে এই জায়গাতে উনি পিশাচটাকে দেখেছিলেন আর এই জায়গায় উনি দাঁড়িয়েছিলেন, মানে উনি নিজে দাঁড়িয়েছিলেন। তারপর দেখেন যে ওই রহমান দাদা তার সাথে আনা ছাগলটিকে নিয়ে পুকুরের পাশে বেলগাছের গোড়ায় ছাগলটিকে জবাই করে ওই রক্ত গাছের গোড়ায় ফেলছে। এরপর রক্ত ফেলা শেষ হলে দেখলেন যে ওই রহমান দাদা তার পকেট থেকে সাদা রঙের একটা পুটলিতে কি যেন ভরে ওই গাছের গোড়ায় রক্তের উপর রেখে দিলেন। পরবর্তীতে ছাগলটিকে গাছের নিচেই মাটি চাপা দেওয়া হয়। তো বাসায় ফেরত আসার পর রহমান দাদা জানান যে এখন আর কোনো সমস্যা হবে না, কিন্তু উনি যেন রাত বিরেতে আর একা একা বাইরে না থাকেন এই বিষয়ে পরামর্শ দিয়ে যান। তো এরপর থেকে উনি কখনোই, মানে সালমানের বাবা কখনোই রাত বিরেতে আর একা বাইরে খুব দরকার ছাড়া বের হননি। তো ঘটনার 1 বছর পর রহমান দাদা একদম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছিলেন। ওনার মৃত্যুটা অস্বাভাবিক ছিল না, বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছিলেন। আর এই ঘটনা যখন শেষ হয় তখন এই আহমেদ আকাশ উনি সালমানের বাবা মানে আঙ্কেলকে প্রশ্ন করেন যে ওই পুকুরটির কি হয়েছে আর সেই বেলগাছটি কি এখনো আছে। তো উনি জানান যে পুকুরে নাকি মাছ চাষ করা হয়নি, আর পরবর্তীতে কোনো একটা কারণে পুকুরটি আবার ভরাট করে ফেলা হয়েছিল। আর ওই বেলগাছটি কোনো অজানা এক কারণে অল্প কিছুদিন পর, মানে ওই ঘটনা অল্প কিছুদিন পর হঠাৎ করে শুকিয়ে মারা যায়। তো এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি কিন্তু রংপুরে ঘটে যাওয়া একটি ঘটনা। আমার কাছে বেশ ভালো লেগেছে ঘটনাটি। এই ঠকঠকি বুড়িকে ওনারা দেখেছিলেন, আর এই পিশাচটাকে দেখার কারণে ক্ষিপ্ত হয়ে ওই 1 বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া উনি যে মারা গিয়েছেন এটা নিশ্চিতভাবে বলা যায় না, হয়তো বা কোনো কারণে দূরে ছিলেন। ওই সময় তো মোবাইল ফোনের প্রচলনটা এরকম ছিল না। তো যাই হোক, তো তার রূপ ধরে ওখানে দাঁড়িয়েছিলেন আর কি। পরবর্তীতে একটা রিচুয়ালের মাধ্যমে এই সমস্যা থেকে আল্লাহর রহমতে এই সালমানের বাবা মানে আঙ্কেল মুক্তি পেয়েছিলেন। তো অসংখ্য ধন্যবাদ আহমেদ আকাশকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন সাব্বির আহমেদ মুন্সিগঞ্জ থেকে। তিনি তার মামা জামাল উদ্দিনের সাথে ঘটা একটি ঘটনা আমার কাছে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো আমি চলে যাচ্ছি সাব্বিরের সেই ঘটনায়। সাব্বিরের নানা বাড়ি নদী পাড়ের একটা জায়গা, মানে পদ্মা নদীর কাছাকাছি একটা জায়গা, এবং তার নানার যে ভিটা ছিল বেশ বড় একটা ভিটা, সেখানে তারা একান্নবর্তী পরিবার ছিল। তো যাই হোক 1998 সালের দিকে সেই পরিবারে ভাগাভাগি হয় এবং সাব্বিরের মামারা, মানে 4 মামা ছিল, তারা 4টা আলাদা আলাদা ঘর পান। তো তার যে ছোট মামা জামাল উদ্দিন, তার ঘরটা ছিল নদীর বেশ কাছে, মানে যেখানে তিনি জায়গা পেয়েছেন এবং নতুন করে ঘর করেছেন, এবং সেই ঘরের পাশে তাদের
তাদের ঘরের ভিটা থেকে বেরোলেই বেশ বড় একটা ক্ষেত ফসলের মাঠ, এবং তার থেকে বেশ খানিকটা দূরে গিয়ে নদী বয়ে গিয়েছে। বেশ শীর্ণ হয়ে গেছে নদী, বাট ওখানে নদী বয়ে গিয়েছে। তো জামাল উদ্দিন ইচ্ছা করে ওই জায়গাটা নিয়েছেন, তার ভাইদের রিকোয়েস্ট করেছিলেন যেন তার ভাইরা তাকে ওই জায়গাটা দেয়, এবং তার ভাইরা ওইটাই মেনে নিয়েছিলেন তার সাথে, এবং তিনি ওই জায়গায় ঘর করছেন। তো তখন তার বাবা কিন্তু তাকে বিয়ে দেন তার কিছুদিন আগে। যাই হোক, নতুন বউ নতুন ঘর, জামাল উদ্দিন সাহেবের বেশ কাটছিল তার সময়টা। তিনি দিনের বেলা তার বাবার সাথে ব্যবসার কাজে থাকতেন, সন্ধ্যার পর এসে ঘরে চলে যেতেন এবং বেশ ভালোই সময় কাটাতেন। আর দিনের বেলা তার স্ত্রী তার পরিবারের অন্যদের সাথে থাকলেও রাতের বেলা নিজেদের বাসায় এসে ঘর বাড়ি গোছাতেন আর কি, নিজের ঘর। একান্নবর্তী পরিবার যদি হঠাৎ একটু আলাদা হয়, আলাদা বলতে বেশ দূরে না, কাছাকাছি তাদের সবার লোকেশন, যা হয় আর কি। তো সন্ধ্যার পর জামাল উদ্দিন সাহেবের মন খুব একটা টিকতো না, যদিও তিনি বিয়ে করছেন, এখন আর সেই বন্ধু বান্ধবদের সাথে আগের মতো যান না আড্ডাবাজি করতে। তো ঘরে খুব বেশিক্ষণ থাকতে পারতেন না, তার মন ছটফট করতো। তো এই কারণে তিনি মাছ মারতে যেতেন। তিনি তার স্ত্রীকে বলতেন যে আমি মাছ ধরতে যাই। তো তার স্ত্রীও বলতেন আচ্ছা যান, কারণ জানে যে তাকে আটকায় রেখে লাভ নাই, সে যাবে। তো জামাল উদ্দিন তার ওই বড়শি আর জিনিসপত্র নিয়ে এরকম বেরিয়ে যেতেন এবং মাছ ধরে ফিরে আসতেন। তো একদিনকার ঘটনা, তিনি গেছেন জামাল উদ্দিন সাহেব। তো ওই দিন তার বাবার সাথে এই কিছু কাজ করে, কাচারি বাড়িতে কাজ টাজ করে তার বেরোতে দেরি হয়েছিল। বাসায় আসতে আসতে অলরেডি রাত হয়ে গেছে, 7:30 8টা। তো গ্রামের জন্য এটা মোটামুটি কিন্তু ভালোই রাত। তো বাসায় এসে তিনি কিছু খাওয়া দাওয়া করে স্ত্রীর সাথে কিছুক্ষণ সময় কাটায়। যখন ভাল লাগতেছে না, এখন তো আসলে এমন একটা সময় যে তার ঘুমাতেও পারবেন না তিনি, আবার বসে থাকতে পারবেন না, কারণ তিনি রাত জেগে থাকেন, বেশ রাত করে ঘুমান। তো তিনি তার স্ত্রীকে বললেন যে আমি মাছ ধরতে চাই। স্ত্রী বললেন আপনি এখন যাবেন? বলে যে হ্যাঁ এখন যাবো, বেশিক্ষণ থাকবো না। তিনি স্ত্রীকে অনেক বুঝায় তারপর তিনি বেরোলেন। বের হয়ে তিনি হাঁটা ধরলেন, একেবারে তার বাসা থেকে বের হয়ে ওই ক্ষেতের মধ্যে দিয়ে কোনাকুনি হেঁটে যাচ্ছেন। তার হাতে ছিপ, তার হাতে তার ওই বালতি, তার মধ্যে জিনিসপত্র, এগুলো নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন। আর জামাল উদ্দিন সাহেব নাকি একা মাছ ধরতে বেশ পছন্দ করতেন, এটা তার একটা পছন্দের জিনিস ছিল। দল বেঁধে কয়েকজন নিয়ে মাছ ধরতেন না, তিনি মনে করতেন যে একা মাছ ধরলেই ভালো ধরা যায়। যাই হোক, তিনি একেবারে হাঁটতে হাঁটতে ওই ক্ষেত পার হয়ে একদম নদীর পাড়ে চলে আসলেন। তো একটা জায়গায় তার নৌকা বাঁধা ছিল, এই জায়গায় তিনি তার নৌকা রাখতেন। ওই পাশে তার ভাইদের নৌকা আছে বেশ দূরে। তো তিনি চিন্তা করলেন যে নৌকা নিয়ে একটু সামনে চলে যাই। নদীতে তেমন একটা এখনই নাই, খুব বেশি বড় না নদী, স্রোত বেশি নাই। তো তিনি নৌকা নিয়ে এই ছিপ টিপ নিয়ে আস্তে আস্তে করে সামনে চলে গেলেন। তো গিয়ে একটা জায়গা মোটামুটি মনে করলেন যে এই জায়গাটা বেশ ভালোই, এখানে মাছ টাছ পাওয়া যাবে, তার তো একটা আন্দাজ আছে। তো ওখানে বসে তিনি বড়শি ফেললেন। বসে আছেন, খুব সুন্দর রাত, বাতাস বইতেছে, বেশ সুন্দর মৃদুমন্দ বাতাস। আর নৌকাটাকে তিনি একদম পাড়ে নিয়ে আসছেন, এসে তিনি ওইখানে খুঁটা গেড়ে দিয়েছেন, নৌকা আটকায় আছে। এর মধ্যে তিনি ছিপ ফেলে বসে আছেন। গাছের পাতাগুলো নড়তেছে, তির করে কাঁপতেছে, চাঁদের আলো পড়ে বেশ অন্যরকম লাগতেছে। তো বেশ খানিকক্ষণ বসে থাকার পর হঠাৎ তার এই ফটনা নড়লো এবং তার বড়শিতে টান পড়লো। তিনি বুঝলেন যে মাছ আটকাইছে। সাথে সাথে তিনি শুরু করলেন স্ট্রাগল মাছ ওঠানোর জন্য। বুঝতে পারলেন বেশ বড় একটা মাছ। বেশ খানিকক্ষণ কসরত করার পরে তিনি দেখলেন পানির বেশ কয়েক ফিট নিচেই বেশ বড় আলোড়ন উঠছে। তিনি বুঝলেন যে বেশ বড় মাছ, বেশ এরকম নাড়া দিতেছে এরকম করে। তো তিনি বেশ কসরত করতেছেন, কসরত করতে করতে একসময় মাছটার মাথা উঠে আসলো, একটা আয়ের মাছ, বড় আয়ের মাছ। তো অনেকক্ষণ তিনি এরকম করতে করতে একসময় মাছটাকে উঠায় ফেললেন। উঠায় ফেলে তো খুব খুশি, নৌকাতে উঠায় একদম বড় একটা মাছ, এবং ধরে রাখতে কষ্ট হচ্ছে না, উঠতেছে এরকম লাফাইতেছে। তো তিনি বুঝলেন যে এটা বেশিক্ষণ ধরে রাখা যাবে না, এরকম বালতির মধ্যে ফেললেন। ফেলে এবং বালতি ঝটঝট করে কাঁপতেছে এরকম। খুব খুশি তিনি চিন্তা করলেন যে না, আর এখন আর সময় নাই। এমনিও ওয়াইফকে বলে আসছেন যে তাড়াতাড়ি চলে আসবেন বাসায়, বেশিক্ষণ থাকবেন না। এত বড় মাছ যখন পাইছেন এখন তার প্রশ্নই আসে না এখানে বেশিক্ষণ থাকার। তিনি সাথে সাথে ওই নৌকার খুলে, ওই খুঁটি খুলে, আংটা যেটা দিয়ে অ্যাঙ্কর করছিলেন, তিনি নৌকা বাইতে শুরু করলেন। বালতিটা রাখছেন নৌকার ঠিক মাঝখানে, কাঠটা সরায় অর্ধেক ঢোকায় রাখছেন, কারণ যদি মাছ লাফ দেয়, বেশ অ্যাক্টিভ মাছ, বড় এরকম বাঁকা হয়েছে বালতির মধ্যে, লেজ ঝাঁপাইতেছে এরকম। যাই হোক, নৌকা বাইতে 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 তিনি কাছে চলে আসেন। দূরে দেখলেন যে তাদের পাড় যেখান থেকে নৌকা রাখেন, ওখানে চলে আসলেন। এসে নৌকা রাখলেন, রেখে ওটাকে বাঁধাই দিলেন ইসের সাথে, বাঁধায় খুঁটির সাথে বাঁধলেন, বেঁধে ওই বালতি নিয়ে উঠে আসলেন। তো বালতি নিয়ে যখন উঠে আসতেছেন, তার কাছে কেন জানি মনে হলো তার নৌকার উপর দিয়ে একটা বেশ উষ্ণ বাতাস, বেশ গরম বাতাস একটা। এই ধরনের বাতাস ইউজুয়ালি এইখানে খুব একটা পান না তিনি। এগুলা ওই যে কোনো গাড়ি ঘোড়ার সামনে দিয়ে গেলে এরকম বাতাস লাগে, ইঞ্জিন থেকে বের হয়ে যেরকম, এইরকম একটা গরম বাতাস, আনইউজুয়াল,
মানে এমনি গরম বাতাস হঠাৎ দেখা যাচ্ছে বাতাস বয়ে যাচ্ছে, সেটা থাকে দুপুরে থাকে, বাট এরকম রাতের বেলায় সব ঠান্ডা বাতাস বইতেছে, এর মধ্যে একটা গরম বাতাস, ঠিক মনে হলো তার নৌকার উপর দিয়ে এসে তার শরীরের উপর দিয়ে বয়ে গেল এবং তার শরীরটা যেন কেমন অস্বস্তি লাগা শুরু করলো এই বাতাসের সাথে। কারণ ভারী ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে শরীরটা ভারী হয়ে গেছে। স্পেশালি তার কাছে মনে হচ্ছিল যে তার 2 হাতের উপরে, তার যে 2 কাঁধের এখানে মনে হচ্ছে বেশ ভার, অ্যাজ ইফ কোনো ব্যাগ ট্যাগ যদি পিঠের মধ্যে নেয় যেরকম ভার হয় ওরকম লাগতেছে। তো একটু অস্বস্তি ফিল করা শুরু করলেন, চিন্তা করলেন তার ব্লাড প্রেশার বাড়ছে নাকি, এগুলো চিন্তা করতেন। তিনি চিন্তা করেন অনেকদিন ডাক্তারের কাছে যাই না, কি ব্যাপার হঠাৎ করে গরম বাতাস লাগলে এরকম লাগতেছে কেন, এই চিন্তা করে তিনি আসতেছেন। আবার মনে মনে চিন্তা করতেছেন যে তার মা বলে যে বাতাস লাগে অনেক সময়, রাত্রেবেলা মাছ ধরতে যাইস না, তার মা এরকম মানা করে। তো চিন্তা করেন এরকম কিছু কি, তো তিনি এগুলো পাত্তা দিতেন না। তারপরও ওই চিন্তা ভাবনা করে ওই তার চিপ টিপ সব নিলেন, গোছাইলেন, বালতিটার মধ্যে নিয়ে তিনি হাঁটা দিলেন। বালতি কিন্তু এরকম ঝাঁকা খাইতেছে বারবার। এরকম করতে করতে তিনি হেঁটে ওই ক্ষেতের মধ্যে উঠলেন, ক্ষেত দিয়ে আসতেছেন। তো ক্ষেতের মধ্যে যে আসতেন তখন কিন্তু ফসল মোটামুটি মানে পাকে নাই, আরও মানে একটু কাঁচা কাঁচা অবস্থা ফসলের, কাঁচা পাকা ফসল এরকম একটা। ওখানে বাতাস বইতেছে, তার কাছে কেন জানি মনে হলো তার পেছন কেউ আসতেছে, এরকম লাগা শুরু করছে। তো তিনি একটু অস্বস্তি ফিল করলেন, চিন্তা করলেন যে আমার পেছন কে আসবে এখানে, মানে তার মানে একটু অস্বস্তি লাগতেছে এটাতে। তিনি বারবার পিছন ফিরে তাকাইলেন কয়েকবার, দেখলেন কিছুই নেই। পিছন ফিরে তাকাচ্ছেন, দেখতে ওই যে ফসলের মাঠে বাতাস চলে গেলে যেরকম হয় সেরকম বাতাসে এই ক্ষেতগুলো নড়তেছে। তিনি একটু অস্বস্তি ফিল করতে করতে তিনি যাচ্ছেন সামনে। বেশ ভারী লাগতেছে বালতিটা এবং তার কাঁধের মধ্যে বেশ ভারী লাগতেছে, তার কাছে মনে হচ্ছে যে তার ঘাটটা ভারী হয়ে আসছে। তো চিন্তা করলেন যে এরকম বেরোনোর মনে ঠিক হয় নাই, আবার মনে হয় ব্লাড প্রেশার বেড়ে গেছে। আরও অনেক কিছু শুনেন মানুষের কাছে ব্লাড প্রেশার বাড়লে যেরকম হয়। যাই হোক, কষ্ট করে তিনি বালতি নিয়ে আসতেছেন। মাছটার ওজনও আছে প্রায় 2-3 কেজির উপরে, মাছ 3 কেজির উপরে হবে মাছটার ওজন, মানে আমার ভালোই বড় মাছ। তো তিনি হেঁটে হেঁটে আস্তে এক সময় তার বাসার উঠানে ঢুকলেন। তো উঠানে ঢুকে দেখলেন যে উঠান তো খালি, উঠানের মধ্যে বাতি নাই, অন্ধকার। তার যে ওই রান্নাঘর সেটাও খালি পড়ে আছে। তো তিনি এখান থেকে ডাক দিলেন তার ওয়াইফকে, নাম ধরে জোরে কয়েকবার ডাকলেন। তো ডাকার পর দেখলেন যে তার স্ত্রী দরজা খুলছে, তার ঘরের ভিতর থেকে আলো এসে পড়ছে উঠানে। তিনি বললেন যে এই মাছ কাটতে হবে, আসো, মাছ পাইছি, বিশাল মাছ, দেখো দেখে যাও বলে তিনি সেই মাছ নিয়ে আসলেন। তার স্ত্রীও খুশি হয়ে বেরোলো। তার স্ত্রী খুশি হইতেন মাছ দেখলে, তাকে মাছ ধরতে পারলে খুশি হইতেন। তিনি মনে করতেন যে তার হাজব্যান্ডের একটা অ্যাচিভমেন্ট। তো তিনি বের হয়ে আসছেন। তো উঠানের মধ্যে তো বাতি নাই, তিনি ঘরের ভেতর থেকে হারিকেনটা নিয়ে আসছেন, এনে জ্বালাইছেন, বাড়াই দিয়েছেন। তো দেখলেন যে জামালউদ্দিন ওই বালতি এনে রাখলো। তো স্ত্রী হ্যারিকেন উঁচা করে ধরলো। তিনি বলেন দেখো, মাছের লেজ ধরে উঠায় দেখালো। তো দেখলো যে বেশ বড় মাছ। তার স্ত্রী খুব খুশি হলো, বলে যে এটার ওজন 4 কেজির বেশি হবে। তার স্ত্রী বলতেছে, বালতিটা আবার ধরে উঁচায় দেখলো। তো বললো যে হ্যাঁ, এখন এটা করো, রান্না করো আজকে। এখন হ্যাঁ, তাহলে এখন কি করবো, ফ্রিজে রাখা যাবে না? না, এখন কিসের ফ্রিজে রাখা, ফ্রিজে রাখতে গেলে এখন আব্বার ঘরে যাওয়া লাগবে। মানে তাদের ফ্রিজটা ছিল তার আব্বার ঘরে। বলে যে এখন এগুলো না, আর তাজা মাছ এটা খামো না, বরং তুমি এখন রান্না করবো, রান্না করার পর রাতের বেলা যে দিয়ে আসুম আম্মার ঘরে, মানে রাতের বেলা সে তরকারি পৌঁছায় দিবে তার মায়ের ঘরে। তো তার স্ত্রী অগত্যা বললেন আচ্ছা ঠিক আছে চলো। তো গেলেন। তিনি বলেন যে তুমি এগুলা কাটাকাটি করো, আমি দেখি। তার কাছে খুব খুশি লাগতেছে জামাল সাহেবের। আর জামালউদ্দিন বললেন তার স্ত্রীকে যে আমার কিন্তু শরীরটা একটু খারাপ লাগতেছে। তো তার স্ত্রী বললো কি হয়েছে? কেন জানি মনে হলো হঠাৎ করে মানে শরীরটা ভারী হয়ে গেল কেমন এরকম। তিনি আর ওই গরম বাতাস লাগছে এটা বললেন না, বললে তার স্ত্রী হয়তো একটু ভয় পাইতেন। কারণ দেখা যাচ্ছে যে মহিলারা এই সব ব্যাপারে একটু বেশি কষাস হয়। ওইটা বললেন না, বললেন শরীরটা কেমন যেন ভারী লাগতেছে। সেই তার স্ত্রী বললো যে ডাক্তার দেখাও না কেন, তোমার তো বলছি যে ডাক্তারের কাছে যাও, দেখাও, তোমার তো তুমি অনেক বেশি মাংস খাও, এই খাও, তোমার তো প্রেশার বাড়বে। যাই হোক, এগুলো বলতে বলতে তারা দুজন কথা বলতেছেন, মাছটাকে রাখছেন, হারিকেন জ্বালায়, তারপর অন্য আগুন জ্বালানোর ব্যবস্থা করলেন চুলাতে। তার স্ত্রী চুলায় জ্বালায় দিলেন, কাঠ লাকড়ি ঢুকায় পাটখড়ি দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে সেখানে, মানে চুলা জ্বলে উঠছে, কঠিন অবস্থা। এখন জামালউদ্দিন বললেন যে রান্না বাড়ার আরও সরঞ্জাম আমি এনে দিতেছি। তিনি বাসার থেকে আরও জিনিসপত্র এনে দিলেন, মাছটা রাখা হয়েছে। তো তার স্ত্রী বললেন মাছ কাটা লাগবো না? বলে হ্যাঁ। বলে আচ্ছা ঠিক আছে, মাছ কাটারও ব্যবস্থা করতেছি। তো জামালউদ্দিন ঘরে গিয়ে তার স্ত্রীর জন্য সেই বটি আর ছাই এগুলো দিয়ে পাশে রেখে গেলেন। রেখে বললেন যে আমি যাই, আমি একটু ঘাড়ে পানি দিই, মাথায় পানি দিই, মানে একটু গোসল করে ফেলাই, শরীরটা ভারী লাগতেছে তো
কি কেমন দিন লাগতেছে, তো গোসল করে আসি। তো তার স্ত্রী বললো যে আচ্ছা আচ্ছা যাও, তুমি ওখান থেকে হারিকেনটা নিয়ে যাও, যা করো, আর এই হারিকেনটা থাক, আমি মাছ কাটি। তো বলে তার স্ত্রী মাছ কাটার মন দিল, মাছ পরিষ্কার করতেছে। আর জামালউদ্দিন চলে গেলেন তাদের কলপাড়ের দিকে। কলপাড় মানে গোসলখানার জায়গা। তো তাদের গোসলখানাটা ছিল এরকম, তাদের ঘর থেকে একটু সামনে গেলে এইদিকে এরকম চারিদিকে দেওয়া, টিনের বেড়া দেওয়া, উপরে কিছু নাই, উপরে খোলা খোলা আকাশ দেখা যায়, আর নিচে পাকা করা, আর এর মধ্যে টিউবওয়েল লাগানো। তো ওইখানে ঢুকে গেলেন, দরজাটা টেনে দিলেন, টিনের দরজা, আর তিনি তার এই নতুন যে কাপড় চোপড় আনছেন, লুঙ্গি গামছা, এগুলো রাখলেন উপর দিয়ে টিনের ওই বেড়ার উপরে। আর তার যে গোসলখানা, তার পেছনে গাছ আছে, বড় পেয়ারা গাছ, সে পেয়ারা গাছের ডাল কতগুলো উঠে আসছে এখানে, আর আকাশে একটা চাঁদ। তো জামাল সাহেব ওখানে কল চেপে চেপে বালতি ভরলেন, বালতি ভরে তিনি গোসল করতেছেন, শুরু করছেন। তো পানি ঢাললেন যখন, তিনি বলছেন, মানে পানিটা মাথার ঘটি ছিল, ঘটির মধ্যে পানি থাকে আর কি। তো ঘটিতে পানি ভরে তিনি যখন মাথার মধ্যে দিচ্ছেন, তিনি বিসমিল্লাহ বলছেন। এটা বলার সাথে সাথে পানিটা যখন তিনি গায়ে ঢালছেন, সাথে সাথে তার গায়ে একটা ঝাড়া মারলো। বিসমিল্লাহ বলে যখন পানি ঢালছেন, গাটা একটা ঝাড়া দিল, মনে হলো যে তাকে কেউ ঝাঁকা দিয়ে দিছে এরকম। জামাল সাহেব একটু ভয় পেয়ে গেলেন, তিনি মানে কেঁপে উঠছেন। কেঁপে উঠে মনে হলো তার শরীরটা ঝাঁকি দিয়ে ঠান্ডা হয়ে গেছে সারা শরীর। পানি ঢালার পর পানিটা গায়ে কেঁপে উঠলেন তিনি। পানিটা যখন নেমে গেল, সত্যিকার মনে হলো একটা গরম ভাব, উষ্ণতা তার পা বেয়ে নেমে গেল এরকম। তিনি শব্দ পেলেন যে তার যে গোসলখানার পেছনের যে গাছটা, পেয়ারা গাছটা, ওইটাকেও নাড়া দিল, জোরে এরকম নাড়া দিল, মনে হলো ওখান থেকে পাখিটাকে উড়ে গেলে যে এরকম, সেরকম শব্দ, ছটপট ছটপট করে ওখানে পাখিটাকে উড়ে গেল। তিনি অবাক হলেন যে কি রে, এরকম শরীর ঝাড়া দিল কেন, আর এখান থেকে কি উড়ে গেল, মানে পাখিটা কি ঘর ছিল নাকি এখানে। তো যাই হোক, তিনি আবারও পানি ঢাললেন, বিসমিল্লাহ বলেই ঢাললেন প্রত্যেকবার। তো ঢালতে ঢালতে শরীর ঠান্ডা হয়ে গেল। তার যে শরীর একটা ভারী ভাব ছিল, এইটা চলে গেছে তার, মানে এই ভাবটা চলে গেল, শরীরটা অনেক হালকা মনে হইতেছে, ফ্রেশ লাগতেছে। তিনি তাড়াতাড়ি শরীর, তার গা মুছে তিনি আবার নতুন কাপড় চোপড় পরে, পুরোনো কাপড়গুলো ওই বালতিতে রেখে দিয়ে তিনি বেরোলেন ওখান থেকে। বের হয়ে আসতেছেন, তিনি হেঁটে হেঁটে আসতেছেন। তো তিনি যখন নাকি তাদের উঠানের দিকে আসতেছেন, তার কাছে হঠাৎ করে মনে হলো তাদের পাশে যে গাছগাছালি আছে, ওইখানে কোনো শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে। তো তিনি বোঝার চেষ্টা করলেন, কি রে এখানে শব্দ কি রাতের বেলা, মানে তাদের বাসার এই জায়গায়, মানে ভিটার এত দূরে কখনো শিয়াল টিয়াল আসে না, আর গ্রামের কুকুরও খুব একটা আসে না, কিন্তু শুনে মনে হচ্ছে কুকুর বা শিয়াল দৌড়ে গেলে যেরকম হয় সেরকম শব্দ। তো তিনি চিন্তা করলেন এখানে এগুলো আসছে কেন। তখন তিনি ভাবলেন এই মাছের ঘ্রাণ পেয়ে আসছে নাকি এখানে। তার স্ত্রী তো উঠানে একা, আর তার স্ত্রী ছোটোখাটো মানুষ, শুকনা পাতলা, সে এখানে বসেই কাজ করতেছে। তিনি ভয় পেলেন যে সে তো ভয় পেয়ে যাবে, এবং মনে হয় যে তার স্ত্রী একটু ভীত টাইপের, তার কাছে মনে হয়, আর মানে একদম নরম ধরম মানুষ আর কি। তো তিনি তাড়াতাড়ি মানে ওই ঝোপের দিকে উকি দিলেন যে কি এখানে দেখার জন্য। হারিকেনটা রেখে গেছিলেন এই পাশে, হারিকেনটা উঁচা করে নিয়ে ঝোপের দিকে উকি দিলেন। তো হারিকেনটা উঁচা করার পর 1 সেকেন্ডে একটা জিনিস মনে হয় দেখলেন তিনি, এটা তিনি পুরোপুরি শিওর ছিলেন না কি। তার কাছে মনে হলো যে একটা মানুষ যদি হয়, হামাগুড়ি যদি দেয় একটা মানুষ, সেরকম হামাগুড়ি দেওয়ার মতো একটা মানুষ, খুব দ্রুত, অনেকটা বানর যেভাবে দৌড়ায় যায়, কাইন্ড অফ লাইক গরিলা বা ওই যে শিম্পাঞ্জি যেভাবে দৌড়ায় যায় 2 হাত দিয়ে, এরকম করে একটা কালো কিছু এরকম দৌড়ায় গেল মানুষের মতো, ওই ঝোপের মধ্যে দৌড়ায় গেল একদম সামনে, অ্যাজ ইফ যে তার আশেপাশে ছিল, ওখান থেকে দৌড় দিচ্ছে জিনিসটা সামনে। তিনিও তাড়াতাড়ি দেখে তার একটা মানে ভয় লাগছে, তিনিও দৌড় দিচ্ছে ওই সাইড ধরে। দৌড়াইতে দৌড়াইতে তিনি সামনে দিয়ে দেখলেন যে ছায়ার মতো ওইটা নাই হয়ে গেল, ওই পাশে কিছু নাই। তো তিনি অনেকক্ষণ ওই জায়গায় ঢুকে গেছেন দেখার জন্য। তো যেই জায়গায় তিনি ঢুকছেন, ওই জায়গাটা অ্যাকচুয়ালি মানে সবজির করছিল, মানে তার মা, তার স্ত্রী সবাই মিলে করছিল। ওই যে লাউয়ের মাচা আছে, তারপর শিমের গাছ আছে, এই জায়গা মানে সবজিরই। তো উনি কিন্তু ওখানে ঢুকে গেছেন, জামালউদ্দিন ওখানে উঠে দেখতেছেন যে ওখানে আর কিছু নাই, এইভাবে দেখতেছেন। তো অনেকক্ষণ ওখানে খোঁজাখুঁজি করলেন, দেখলেন কিচ্ছু নাই। তারপর চিন্তা করলেন খামাখানে সময় নষ্ট করতেছে, আমি ফিরে যাই, মানে ওয়াইফ যেখানে মাছ কাটাকাটি করছে ওখানে যাই। সে যদি হঠাৎ করে কুকুর টুকুর কিছু দেখে, এটা কি, যেটা বানরের মতো দেখলে এটা কি, চিন্তা করে তিনি হেঁটে হেঁটে আবার ওদিকে আসতেছেন, তাদের উঠানের দিকে। উঠানে কাছাকাছি আসতে এই সবজির বাগানের দিক থেকে তার চোখ পড়লো উঠানের মধ্যে। তো দেখলেন যে ওইখানে হারিকেন জ্বলতেছে, ওই ওখানে তার স্ত্রীর পাশে একটু দূরে হারিকেন জ্বলতেছে। তার স্ত্রী মাছটাকে কাটতেছে আর কি, বেশ কয়েক পিস করছে এরকম, মাথাটা আর এটাই করছে। তো এই সময় তিনি দেখতেছেন হঠাৎ করে তার চোখ পড়ছে তার স্ত্রীর পেছন দিকে, মানে তার স্ত্রীর পিঠের পেছনে দেখতেছে। তিনি দেখতেছেন ওইখানে ওই ঝোপের ভেতর থেকে 2টা চোখ জ্বলতেছে, মানে
একটা জায়গায় অন্ধকার আরো ঘনীভূত হওয়া, মনে হইতেছে একদম অন্ধকারের মধ্যে থেকে একটা ডার্ক আর একটা ফিগার, চোখ দুটো জ্বলতেছে এরকম, অনেকটা ওই রাতের বেলা যেভাবে চোখ জ্বলে কুকুর বিড়ালে সেরকম চোখ জ্বলতেছে, এবং সেটা তার স্ত্রীর দিকে তাকায় আছে ওখান থেকে, মানে এক দৃষ্টিতে, মানে সেখান থেকে মাছ দিয়ে কাটতেছে ওইদিকে। তো তিনি দেখে বুঝতে পারলেন জিনিসটা ভালো কিছু না, এটা অন্য কোনো প্রাণীর মতো তার কাছে লাগে নাই। এইরকম অন্ধকার প্রাণী একটাই হতে পারে যে কালো চিতা বা কিছু, এটা তো এখানে নাই, এটা কি? তিনি তাড়াতাড়ি তার হাতের হারিকানটা রেখে তিনি আশেপাশে তাকাচ্ছেন যে কিছু পান কিনা। তো তিনি পেলেন যে ওই জায়গায় ওই যে বাঁশের চিকন চেড়ার মতো, যেগুলো দিয়ে ওই যে ইসের মধ্যে সবজির বাগানে দেওয়া থাকে, মানে সাপোর্ট দেওয়া থাকে, তিনি একটাকে টেনে তুলে ফেললেন। তুলতে যায় তার হাতের মধ্যে চোঁচ ঢুকে গেল, তিনি এটা খেয়াল করেননি। তারপরে তিনি ওইটাকে টেনে ধরে তাড়াতাড়ি তার স্ত্রীর দিকে যাওয়া শুরু করলেন দ্রুত, মানে কিন্তু শব্দ করলেন না যে স্ত্রী যদি ভয় পায়। তিনি ওখানে পৌঁছানোর আগে দেখলেন ওই কালো ওয়াবটা শ্যাত করে ওখান থেকে তার স্ত্রীর কাছে চলে আসছে, প্রায় 3 ফিটের মতো। আর তার স্ত্রীও মনে হয় বুঝতে পারছিল কিছু। তিনি হাতের মধ্যে ওই যে চুলার চেলা কাঠ একটা বের করে শত করে ঘুরায় সামনে নিয়ে ওইটার গায়ের মধ্যে বাড়ি দিলেন, মানে ওই চেলা কাঠটা। তার মানে তার স্ত্রী বুঝছিল কিছু একটা তাকে দেখতেছে বা কাছে আসছে, মানে ওই টাইমিংটাও তার স্ত্রী বুঝে গেছিল। সে চেলা কাঠটা বের করে এরকম করে বাড়ি দিলেন। তো মনে হলো কেমন একটা চিজি শব্দ টাইপের, মানে শব্দটা মানে ইঁদুর যদি ডাকে যেরকম একটা শব্দ হয় সেরকম একটা শব্দ। আর মনে হলো যে বাড়িটা পড়ছে এটা বাতাসের মধ্যে পড়ছে নাকি কোনো কাপড়ের মধ্যে পড়ছে, লাগলে যেরকম ফট করে ওঠে সেরকম। কিন্তু ওই বাড়ির সাথে সাথে মনে হলো ওই জিনিসটা, ওই এটা নিজে দেখছেন জামালউদ্দিন চোখে, যে ওই কালো যে ফিগারের মতো জিনিসটা মনে হলো কালো ধোঁয়ার মধ্যে মতো একেবারে ছিটায় বাতাসে মিলায় গেল, অ্যাজ ইফ পানির মধ্যে কোনো কালি ঢেলে দিলে যেভাবে পানির মধ্যে গোলায় যায় ওরকম বাতাসের মধ্যে গোলায় সরে গেল। ততক্ষণে জামালউদ্দিন পৌঁছায় গেছেন স্ত্রীর কাছে। তিনি হাত ধরে টেনে স্ত্রীকে সরাই নিয়ে আসেন। তার স্ত্রী ভয়ে কাঁপতেছে, তাকে ধরে রাখছে শক্ত করে। তো তিনি তাকায় দেখতেছেন যে কিচ্ছু নেই ওই জায়গাটায়, কিন্তু ওই জায়গাটা কেমন একটা বাজে গন্ধ, খুব বাজে একটা গন্ধ, মানে খুব পচা কিছুর একটা গন্ধ। তো তিনি তাড়াতাড়ি স্ত্রীর হাত থেকে চেলা কাঠটা নিয়ে সামনের দিকে ধরে বললেন তাড়াতাড়ি ঘরে চলো, বলে ঘরের দিকে তিনি যাওয়া শুরু করলেন। স্ত্রীকে নিয়ে তিনি যখন ঘরের গেটের কাছে পৌঁছায় গেছেন তখন এই জায়গায় তিনি শব্দ পাচ্ছেন, কেমন জানি একটা গড় 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 শব্দ। তো ফিরে তাকাইলেন দরজার কাছ থেকে, হাতে কিন্তু তখনও চেলা কাঠটা আছে তার, যেখানে ওটার মধ্যে আগুন ধরে আছে। ওটা যে তাকায় দেখতেছেন যে ওই মাছের ওইখানে, ওই যেখানে মাছটা রেখে আসছে তার স্ত্রী, তার হাতে কিন্তু তখনও ওই মাছের আষ্টে লাগানো তার স্ত্রীর। দেখতেছে ওই মাছের ওইখানে একটা কালো কুকুর, এরকম বড় একটা কালো কুকুর, চোখ দুটো জল জল করতেছে, ও মাছের ওইখানে মুখ নামায় তাকায় আছে তাদের দিকে। তো তিনি চিন্তা করলেন যে এখন কি মানে কোনো কিছু করবো নাকি। তিনি বুঝতে পারছেন যে এটা খারাপ কিছু, পিশাচ বা খারাপ জিন বা কিছু একটা, কিন্তু এবং তার স্ত্রী এটাকে বাড়ি দিছে এই আগুনের কাঠ দিয়ে, তার মানে এটা বাজে ইফেক্ট হয় সাধারণত, গ্রামে এরকম কথা শোনা যায়। তো তিনি চিন্তা করলেন যে এখন কি আরো কিছু করবে নাকি। চিন্তা করলেন যে না, এটা ঝামেলা করে লাভ নেই, এটা যখন আসছে ওই মাছ নিতে মাছ নিয়ে যাক। তো তিনি ওই চেলাকাঠটা বাইরে ফেলে তার স্ত্রীকে নিয়ে ঘরে ঢুকে গেলেন। তো তার স্ত্রী বলতেছে, দরজা লাগাই দিয়েছেন তিনি, তো স্ত্রী বলতেছে যে আমি হাত ধুবো না, আমার শরীরে ময়লা এরকম হাতে। বলে চুপ, দরকার নেই এখন বাইরে যাওয়ার। অনেকক্ষণ তারা ঘরে বসেছিল। তো জামালউদ্দিন সাহেব দোয়া পড়তেছিলেন, তার স্ত্রীকেও ফু দিতেছিলেন, নিজেও পড়তেছিলেন বারবার, যতটুকু যা পারেন দোয়া দুরুদ। ওই স্ত্রীকে ফু দিচ্ছেন, নিজে ফু দিচ্ছেন। অনেকক্ষণ পর তিনি দরজাটা একটু মেলে দেখতেছেন তার উঠানের মধ্যে কোনো ওই মাছের কিছুই নাই। সেই মাছের যে আষ্টে ফেলছিল তার, মানে ওই মাছের তো ওরকম আশ হয় না, বা কেটে যা অংশ ফেলছিল সেগুলো কিছুই নেই উঠানের মধ্যে, পুরো ফাঁকা ওই জায়গাটা। তো তিনি তখন বের হয়ে যে তিনি স্ত্রীকে দাঁড়া করে রাখছেন দরজায়, নিজে হেঁটে গেছেন ওদিকে, যে দেখতেছেন কিচ্ছু নেই আসলেই। ওই যে প্লেটের মধ্যে মাছ রাখছিলেন একটা বড় একটা থালার মতো, সেটার মধ্যে কিচ্ছু নেই, মাছের আষ্টে পর্যন্ত নাই। তো তিনি তাড়াতাড়ি হেঁটে গেলেন তার তার যে রান্নাঘরের কাছে যে জায়গাটা, ওখান থেকে কলসি ভর্তি পানি ছিল, কলসির পানি নিয়ে এসে তার স্ত্রীকে বললেন যে এখানে দাঁড়াও, হাত বের করো। গেটের সামনে দাঁড়াই তিনি পাশ দিয়ে হাতটা ধুয়ে দিলেন স্ত্রী, ধুয়ে দিয়ে তিনি ঘরের মধ্যে চলে গেলেন কলসিটা নিয়ে ঢুকে গেলেন। আর রাতের বেলা আর বেরোন নাই। তাদের ঘরের আশেপাশে নাকি রাতের বেলা কুকুর কাটছে চিৎকার করে, এবং ভয়ঙ্কর ভাবে। এই কুকুরের কান্না তিনি শুনেননি আগে। তো পরদিন দিনের বেলা, ওই দিন ফজরের পর্যন্ত তারা জেগেছিল, আজান পর্যন্ত, ওই দিন আর করেনি। পরদিন দিনের বেলা জামালউদ্দিন সাহেব তিনি গেলেন তার মায়ের কাছে, যে বললেন যে এরকম ঘটনা ঘটছে রাত্রে। তার মা তাকে বকা দিল যে তোরে কতদিন মানা করছি রাত্রেবেলা করতে, মাছ ধরতে যেতে, তুই মাছ ধরতে যাস কেন রাত্রেবেলা গাঙের মধ্যে, এটা খারাপ।
তোর সাথে আইছিল কালকে, বকা টকা দিল তারে, দিয়ে তার আম্মা বললেন যে তো বউরে এখানে রাখ, বাসায় রেখে যা, তুই করবি না। তো তার স্ত্রীকে তিনি মায়ের কাছে রেখে আসছিলেন। দুপুরের পরে তার আম্মা ওইখানকার মসজিদের যে ইমাম সাহেব আছে তাকে এনে তার স্ত্রীকে ঝাড়ান, বলে যে না, ইমাম সাহেব বলেন যে না, তার কিছু হয় নাই, তবে সে যেহেতু বাড়ি দিছে ওইটাকে, ওটা খারাপ কোনো পিচাস ছিল, মানে গ্রামের মানুষ পিচাস বলে, পিসাজকে বলে, এটা পিচাস ছিল, ওইটারে বাড়ি দিছে, এটাতে তো কোনো ক্ষতি করলেও করতে পারে। তো বলে দোয়া দুরুদ পড়ে সবসময় থাকতে হবে। ইমাম সাহেব যান ওনাদের বাসায়, ওই জামালউদ্দিনের ঘরে যান, যে ওইটা ঘরটা বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে বলেন যে দোয়া দুরুদ পড়তে, তাদেরকে সবসময় নামাজ কালাম ঠিক মতো পড়তে, আর বলে যে রাতের বেলা এরকম যাওয়াটা ঠিক না, একা একা, সব ভালো না লাগলে আপনি মাছ ধরতে চলে যান, এটা ঠিক না। আর যে কোনো কাজে যাওয়ার সময় দোয়া পড়ে যাবেন। আপনি কালকে একটা বড় বাচ্চা বাচ্চান, আপনি গোসল করার সময় আপনি বিসমিল্লাহ বলে পানি ঢালছেন শরীরে, এটাতে কি হচ্ছে জানেন, আপনার শরীরে ওই যে খারাপ জিনিস থাকতে পারেনি, সাথে সাথে ওইটা ছেড়ে গেছে আপনারে ওই জায়গায়, আপনাকে কিন্তু ভর করে আসছিল। তো যাই হোক, জামালউদ্দিন এরপরে নাকি উনি কয়েকদিন ওনার ঘরের আশপাশ দিয়ে দূর দিয়ে এরকম কুকুরের কান্না শুনতে, এবং মানে ভয়ঙ্কর কুকুরের কান্না, এটা শুনলে মানুষের নাকি মানে একদম রাতের বেলা ভয় লেগে যাবে এরকম। আর জামালউদ্দিন এরপর থেকে এই কয়দিন মানে খুব তাড়াতাড়ি বাসায় আসতো, আর তারপর তার বোনকে এনে রাখছিলেন বাসায়, মানে তার স্ত্রীর সাথে কয়দিন, যাতে ভয় না পায় এরকম। তো আস্তে আস্তে এই ব্যাপারটাই হয়ে যায়, আর ওরকম কিছু দেখেন নাই তারা। আর এমনি গ্রামে তো অনেক কথাই শোনা যায়, মাছ ধরতে পরেও গেছেন তিনি অনেক পরে, বাট একা একা আর যেতেন না, সাথে কাউকে নিয়ে যেতেন আর কি, ভাইকে বা বন্ধু কাউকে নিয়ে তারপর যেতেন। তো এরপর আর ওইরকম কিছু দেখেন নেই। তো যাই হোক, এই ছিল সাব্বির আহমেদের শেয়ার করা ঘটনা। আসসালামু আলাইকুম শাফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, লিখছি ফরিদপুর থেকে। আমার নিজের সাথে বেশ কয়েকবার ভৌতিক ঘটনা ঘটেছে। আমাদের বাড়ি থেকে সামান্য দূরে একটা জায়গা আছে যেখানে রাতের বেলা বিভিন্ন মানুষের সাথে এমন ঘটনা ঘটেছে। এলাকার হুজুররা বলেন ওটা নাকি জিনেদের এলাকা, এই জন্য কেউ সেখানে গেলে তার সমস্যা করে। কিন্তু ওই জায়গাটা এমন একটা জায়গা যেটা গ্রামের মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের বিলে যাওয়ার আগে একটা খাল পড়ে, সেই খালের উপরে একটা বড় বাগান, আর সেখানেই খাল পার হওয়ার জন্য সাঁকো বানানো। তো বিলে যেতে হলে স্বাভাবিকভাবেই এই বাগান পেরোতে হবে, আর এই জায়গাটাই হচ্ছে জিনেদের এলাকা। যাই হোক, আমি সোজা ঘটনাতে চলে যাচ্ছি। প্রথম দিন যখন আমি তাদের শিকার হই, সেদিন আমি আর আমার আব্বু বিল থেকে ধান বয়ে নিয়ে আসছিলাম বাড়িতে। সন্ধ্যা পার হয়ে গেলে দেখা গেল যে আর অল্প কিছু ধান বাকি আছে, 3-4টা খ্যাপ নিলেই হয়ে যাবে। এই জন্য অন্ধকারের মধ্যেও ধান বইতে লাগলাম। 2টা খ্যাপ দেওয়ার পরে আব্বু বললেন, তুই এগুলো নিয়ে আয়, আর আমি এই ধানগুলো পালা দেই। আমি বললাম ঠিক আছে। তারপর আব্বু বাড়িতে রয়ে গেলেন, আর আমি মাঠে চলে আসলাম। শেষবার যখন মাঠে আসছি ধান নেবার জন্য, তখন আব্বু একটা টর্চ দিলেন আমার হাতে। আকাশে বড় চাঁদ ছিল, তবুও বাগানের মধ্যে ঢুকে লাইট জ্বালিয়ে পথ চলতে থাকলাম। কিছুদূর এগোনোর পরে হঠাৎ একটা শব্দে থমকে দাঁড়ালাম। আমার মনে হলো যেন কেউ আমার পেছনে পেছনে আমার সাথে তাল মিলিয়ে হেঁটে আসছে। আমি পেছনে লাইট মারলাম, দেখলাম কেউ নেই। আবার হাঁটা শুরু করলাম, আর আবার ঠিক একই জিনিস মনে হলো, যেন আমার পেছনে কেউ আছে। আবার তাকালাম পেছনে, অথচ কাউকে দেখতে পেলাম না। তারপর আমি দ্রুত হাঁটতে শুরু করি। সাঁকো পার হয়ে মাঠে এসে দেখি বিশাল দেখতে একটা গরু আমাদের ধানগুলো খেয়ে ফেলছে। শাফিন ভাই, গরুটা স্বাভাবিক গরুর তুলনায় এতটাই বড় যে আমি তাকে তাড়া করার সাহসই পেলাম না। রাতের বেলা বিলের মাঝখানে একটা গরু হতে পারে এটাই আমি ভেবে পেলাম না। আর একটু কাছে এগিয়ে গরুটার গায়ে আমি লাইট মারলাম, আর তখন যা দেখলাম তা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম গরুটার পুরো শরীর কয়লার আগুনের মতো জ্বলছে, যেমন করে কাঠ কয়লা জ্বলে ঠিক তেমন। লাইট মারার সাথে সাথে সে তেড়ে এলো আমার দিকে। আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে দৌড়তে শুরু করলাম। দ্রুত সাঁকো পার হয়ে গিয়ে পা পিছলে আমি খালের পানিতে পড়ে গেলাম। পানিতে আমার প্রচন্ড ভয় হচ্ছিল, মনে হচ্ছিল এখনই আমাকে কেউ পানিতে চুবিয়ে মেরে ফেলবে।
আমি পানি থেকে উঠে এবারে বাগানে এসে তাকালাম মাঠের দিকে। কোথাও কেউ নেই, চারিদিকে একেবারে শূন্য। আমি খুব ভয় পেয়েছিলাম সেদিন। তখনই বাড়ি ফিরে আব্বুকে বলি সব কথা। আব্বু আম্মুকে বলেন যে গরম পানি করার জন্য, তারপর তাতে লবণ মিশিয়ে আমাকে খাইয়ে দেন আর গোসল করে ঘরে ঢুকতে বলেন। এরপর অনেক দিন আমি আর মাঠে যাইনি। এই ঘটনার বছর খানেক পরে একদিন এক আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলাম। মেইন রোড দিয়ে আসতে গেলে অনেক রাস্তা হাঁটতে হয়, আর ওই বাগানের ভেতর দিয়ে এলে খুব দ্রুত আসা যায়। রাত তখন প্রায় 12টা। আমার নিজের গ্রাম, এই জন্য আমার ভয় লাগে না। বাগানের ভেতর দিয়ে আসতে থাকলাম, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে হাঁটছিলাম। একটু দূরে যাওয়ার পরে আচমকা মনে হলো কেউ যেন আমার পাশ দিয়ে দৌড়ে গেল। চমকে উঠলাম অনেক। হঠাৎ করে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেল। ফ্ল্যাশ লাইট অফ করে ধীরে ধীরে পা ফেলে হাঁটছিলাম, আর এরপরেই হঠাৎ শুনতে পেলাম দুইজন লোক যেন পাশেই কোথাও কথা বলছে। আধো অন্ধকারে আশেপাশে কোথাও কাউকে দেখতে পেলাম না। যত এগোচ্ছি দুজনের কথাবার্তার শব্দ আরো নিকটে আসছে। বিষয়টা ভালো লাগছিল না আমার কাছে। মোবাইলের আলোটা জ্বালিয়ে এদিক ওদিক মারলাম, আর ঠিক আমার কয়েক হাত সামনে দেখলাম দুজন বিশাল দেহী মানুষ, পুরো শরীর কালো কাপড়ে দিয়ে ঢাকা, একটা গাছের গোড়ায় বসে আছে। মোবাইলের আলো তাদের মুখে পড়তেই তারা আমার চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল। এটা দেখার পরে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। দিক হারিয়ে আমি দৌড়তে শুরু করি, আর কিছুক্ষণ পর আবিষ্কার করি আমি সেই সাঁকুর সামনে দাঁড়িয়ে আছি। দৌড়ে বাড়ি না গিয়ে বিলের দিকে চলে এসেছি। এখন আবার উল্টো পথে বাড়ি ফিরতে হবে, কিন্তু ওই বাগানের ভেতরে ঢোকার সাহস পাচ্ছিলাম না। যাই হোক, কোনো মতে সাহস করে আবার সেই বাগানে ঢুকে আমি দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। একটু দূরের সামনে এগিয়ে এলে একটা বড় ড্রেনের মতো নিচু জায়গা আছে। আমি যখন সেই জায়গায় এলাম, ঠিক তখন একটা কান্নার শব্দ শুনতে পেলাম। একটা শিশু বাচ্চা যেন কাঁদছে। শব্দটা একটু নিচু জায়গা থেকে আসছিল। সত্যি কথা বলতে এতক্ষণ যা ঘটেছে, তারপর ওখানে কি আছে তা দেখার সাহস পাচ্ছিলাম না। তারপরে ওদিকে উকি মেরে তাকালাম, আর যা দেখলাম তা আমি কোনো দিনই বলতে পারবো না। আমি দেখলাম সাদা কাফনে মোড়ানো কতগুলো লাশ সেখানে পড়ে আছে, আর একটা ছোট বাচ্চা তাদের মাঝে সাদা কাপড় পরে বসে কাঁদছে। এটা দেখে আমি কিছুতেই নিজেকে আর ঠিক রাখতে পারিনি। সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। পরদিন সকালে কয়েকজন লোক বিলে যাবার পথে আমাকে একটা শিরীষ গাছের ডালের উপরে দেখতে পায়। তারপরেই তারা আমাকে বাড়িতে আনে। শাফিন ভাই, এমন আরো ঘটনা রয়েছে, সময় করে আরেকদিন লিখে পাঠাবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে যে ঘটনাটি নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি, এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন রংপুর বিভাগ থেকে রোকন ভাইয়া। তিনার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তো এই ঘটনাটি আমাকে পাঠিয়েছেন কয়েকদিন যাবৎ হলো। তো এই ঘটনাটি ঘটে আজ থেকে প্রায় 2000 সালের ঘটনা। তিনি যে ঘটনাটি আমাকে শেয়ার করেন, সেই ঘটনাটি একটি সেচ পাম্প ঘরের ঘটনা। আজ থেকে 2000 সাল যে সময়টা ছিল, সেই সময় কিন্তু এতটা পরিমাণের কারেন্ট বা এরকম কিছু ছিল না। যখন কারেন্ট ছিল না, তখন কিন্তু প্রতিটা দোলা বা জমির জন্য একটি করে শ্যালো মেশিনের ছিল। এই শ্যালো মেশিন দিয়ে সব সময় পানি দেওয়া হতো জমিতে। তো এই জন্য দোলার মাঝখানে আবার একটা বড় শ্যালো মেশিন বসানো ছিল। এই মেশিনটা দিয়ে দোলার দোলার অর্ধেকটা অংশই আর কি এই মেশিন দিয়ে পানি দেওয়া হতো তাদের গ্রামে। তো তাদের জমি, দোলায় যে জমিগুলো ছিল, মোটামুটি 3 ভাগের 1 ভাগ ওই শ্যালো মেশিন দিয়ে দেওয়া হতো, আর 1 ভাগ আরও কয়েকটা মেশিন ছিল সেগুলো দেওয়া হতো। কিন্তু এদিক দিয়ে যে বড় মেশিনটা ছিল, সেই মেশিনটা কিন্তু দিনে বা রাত্রে সেখানে 2টা মেশিন ছিল। একটা কয়েক ঘন্টা চালানো হতো, পরে ফির ওটা বন্ধ করে আরেকটা ফির কয়েক ঘন্টা চালানো হতো। কারণ এক নাগারই যদি একটা মেশিন দীর্ঘক্ষণ যাবৎ চালানো হয়, সেক্ষেত্রে মেশিনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দিনে রাত্রে তো চালানো যাবে না।
এই মেশিন চালাতো এই রকুন ভাইয়ার দাদু। সো তিনি এই কাজ প্রায় কয়েক বছর যাবৎ করেন। যখন তার একটা মানে মেশিন দিয়ে হচ্ছিল না, তখন তিনি আর একটা মেশিন পাশে বসায়। সেই মেশিন দিয়ে তারা দুইটা মেশিন দুই পাশ দিয়ে পানি দেওয়া হতো, মানে একটা বন্ধ হলে আর একটা দিত। তো একটা সময় যখন ধান গাড়াগাড়ির সময় এসে গেল, ধান লাগানোর, সেই সময় রাতেও মেশিন চলতো, দিনেও মেশিন চলতো। তখন তো কারেন্টের কোনো বা সমস্যা এগুলো কোনো ঝুট ঝামেলা ছিল না। তেল ভরালে গাড়ি মানে মেশিন স্টার্ট হতো। তো তিনি যে পরিমাণে তেল ভরাছে দিনের বেলা, সে মানে একটা মেশিনে সে পরিমাণ তেল দিয়ে সন্ধ্যা পর্যন্ত মেশিনটা চলবে, চলার পর ওটা বন্ধ হবে। সন্ধ্যার পর আরেকটা মেশিনে তিনি আর কি তেল ভরিয়ে আসছে। তো এটা আবার যেহেতু এখানে ভরে আছে, রাত্রিকালীন সময় একটু করে পহরা দেওয়া লাগে, কারণ যে কেউ আসে আবার চুরি করে নিয়ে যেতে পারে কোনো কিছু। যে এই জন্য ওনার যে দাদু এই মেশিনটাকে পহরা বা চালাতেন, তিনি আর কি এরকম করে চালাতেন। সে একদিন কি হয় যে ওনার দাদু যে মেশিনটা চালাতেন পাম্প ধরে, পাশে সব ধান ক্ষেত মোটামুটি লাগানো হয়ে গেছে মোটামুটি, আর তিনি আর কি পানি দিচ্ছিলেন। একদিন রাত্রিকালীন সময় উনি খাওয়া দাওয়া করে, তখন মোটামুটি 10টা কি 11টা, হ্যাঁ 11টা হবে এরকম সময় বাজার থেকে এসে ঘরের দিকে যায়, শেষ ঘরের দিকে, যে মেশিন আবার বন্ধ হয়েছে কিনা। তো যখন মেশিনের কাছে যায়, তোলা থেকে ওনার বাড়িটা একটু দূরে, যাইতে অনেকক্ষণ সময় লাগে মোটামুটি। তখন উনি যাচ্ছে রাত 11টার দিকে। মানে দূর থেকে সেলোর যে একটা আওয়াজ এটা শোনা যাচ্ছিল। উনি আবার ভাবতেছিল যে হয়তো বা স্টার্ট আছে, তো পাশে যা দেখে আসে পানি বের হচ্ছে বা পানি পড়ছে কিনা। তো যখন পাশে যায় শেষ পর্যন্ত যে দেখছে যে পানি পড়তেছে, যখন পানি পড়তেছে তখন উনি আবার ওগুলো কিছু না ভেবে ওইখানে কিছুক্ষণ বসেছিল, মোটামুটি ঘন্টাখানেক বসে। মানে ওখানে আবার শোয়ারও জায়গা আছে, যেটা থেকে আর কি উনি শুয়ে থাকেন মাঝে মাঝে পহরা দেওয়ার ক্ষেত্রে। যখন শুয়ে আছে ঘন্টাখানেক হয়েছে, মোটামুটি 12টা বেজে গেছে। এই সময় হঠাৎ করে এই ঘরের বাইরে থেকে পানিতে কেউ মনে হচ্ছে হাঁটতেছে, এরকম একটা আওয়াজ আসতেছে। মানে পানি দিয়ে কেউ ড্রেনের পানি দিয়ে হেঁটে আসতেছে। শেষ পাম্পের ঘর থেকে তো এটা শোনা যাইতো না, কিন্তু এই পানির আওয়াজটা আস্তেছে আস্তেছে এটার সাথে সাথে একটা কান্নার আওয়াজও ভেসে আসতেছে। তো যখন কান্নার আওয়াজ ভেসে আসতে, সেই সময় উনি আবার ঘর থেকে দ্রুত বাইরে হয়েছে। বাইরে হওয়ার পর আন্ধারে তো কিছু দেখা যাচ্ছিল না। ওনার হাতে একটা টর্চ লাইট ছিল আর একটা হেরিকেন, ওটা শেষ পাম্প ঘরের ভিতরেই ছিল। যখন টর্চ লাইটটা নিয়ে বের হয়েছে উনি, তখন টর্চ লাইট কিন্তু জ্বালায় না। তখন উনি শুনতে পারতেছে যে ড্রেনের দিয়ে কেউ হেঁটে আসতেছে। ইনি আবার কি ভাবছে যে হয়তো বা কেউ এখানে আসতেছে, এটা ভাবছে, এটা চুরি করতে। এটা ভেবে উনি আবার এই শেষ পাম্প ঘরের পিছনের দিকে একটু লুকাইছে, যাতে দেখে যে উনি কেউ এখানে আসে কি। লুকায় আছে, এমনভাবে আসতেছে যেটা মানে বোঝারও কোনো উপায় নেই। জোরে জোরে পা ফেলাইতে ফেলাইতে আসতেছে, কিন্তু কান্নার আওয়াজটা কিন্তু সেই মুহূর্তে বন্ধ হয়ে গেছে। পরবর্তীতে উনি দেখতে পায় যে ওখানে কেউ নাই। তখন আবার পাশে, ওটা মনে করছিল যে মনের ভুল বা এরকম কিছু ভাবছিল। তো কিছুক্ষণ পর উনি 1টা নাগাদ পর্যন্ত সেদিন চালানোর পর উনি শেষ পাম্প ঘর বন্ধ করার পর সেদিন গাড়ি সেলো বন্ধ করার পর উনি চলে যায় বাসায়, তালা লাগায় চলে যায়। তো যখন চলে যায় তখন সেদিন আর ওনার সাথে কোনো কিছু ঘটল। পরের দিন আবার অনেকগুলো জমিতে পানি দেওয়া লাগবে এবং সারা রাত মেশিন চালা লাগবে, সারা দিন এবং সারা রাত। এই জন্য উনি সেদিন ওই টাইমে বাড়ি গেছিল। পরের দিন তো চালাই লাগবে,
তো সেই জন্য উনি বাড়ি এসে দিনের বেলা সব জমি, অর্ধেক জমি পানি দেওয়া হয়েছে আর অর্ধেক জমিতে পানি দেবে রাত্রিকালে সময়। এই মধ্যে রাত তখন মোটামুটি 12:30 বাজে। সেই সময় তার আগে আবার ওনার ভাতিজা ছিল, তিনাকে আর কি পাঠাই দেওয়ার পর ও একবার যে এসেলো ঘরের থেকে ঘুরে এসে যে কোনো কিছু সমস্যা নাই। তো তিনি আবার যখন গেছে সেদিন যাওয়ার পর সেই সময় তার সাথে ভয়ঙ্কর লেভেলের একটি ঘটনা ঘটে। ইনি শেষ পামের ঘর যখন যাচ্ছিল তখন আইলে দেখতে পাচ্ছিল যে অদ্ভুত ধরনের পা, মনে হচ্ছিল কেউ এমনভাবে হাঁটছে পাগুলো দিয়ে, মানে পায়ের কোনো আঙ্গুলের যে একটা ছাপ বা পায়ের মানুষের মতো যে একটা ছাপ থাকে সেরকম একটা ছাপ না, গরুর পায়ের মতো, কিন্তু গোড়ালিটা আছে এবার সামনের দিকটা গরুর পায়ের মতো, এরকম একটা অদ্ভুত ধরনের পায়ের ছাপ উনি দেখতে পাচ্ছে যে আইলে। তো যখন এরকম দেখতে দেখতে গেল উনি, যাওয়ার পর শেষ পামের ঘর কাছাকাছি গেছে, যাওয়ার পর উনি দেখতেছে যে শেষ পাম ঘরে পানি বের হচ্ছে। তো উনি এবার ওইখানে বসছে, আর পাশে যে জমিগুলো ছিল সেগুলোতে উনি দেখতেছে যে আশেপাশে কোনো আইল টাইল ভেঙে গেছে। যখন দেখতেছিল যে সব কিছু ঠিক আছে তখন উনি আবার শেষ পাম ঘরে এসে বসছে। একটু পর অদ্ভুত ধরনের কিছু আওয়াজ শোনা যাচ্ছে বাইরে থেকে। এই অদ্ভুত আওয়াজ শোনার পর ইনি যখন আসছিল, এই পাগুলো দেখার পর ইনার কিন্তু প্রচণ্ড লেভেলের ভয় পাই যায়নি, তার উপরে এরকম অদ্ভুত ধরনের আওয়াজ। তিনি আবার সেদিন কি করে, যখনই বাইরে হওয়ার পর ইনি দেখতে পায় যে মানুষের রূপে একটা ভয়ঙ্কর লেভেলের অবয়ব, যেটাকে দেখতে এতটা পরিমাণের বিশ্রী এবং তার পাগুলো গরুর পায়ের মতো লম্বা লম্বা, এবং মানে গোড়ালিটা মানুষের মতো হলেও গরুর পায়ের মতো সামনটা, এবং তার হাতগুলো প্রচণ্ড লেভেলের লম্বা। এটা দেখার পর তাদের চোখে মুখে, তার মানে সে সময় উনি এতটা পরিমাণে ভয় পায় যেটা বলার বাইরে। এবং সে সময় দেখতে পায় যে সেই একটা মাছ, কাঁচা মাছ একটা চিবিয়ে খাচ্ছিল। তখন ওনার বোঝার বাকি ছিল না যে এটা একটা ভয়ঙ্কর লেভেলের অবয়ব। এই অবয়বটা দেখতে এতটা পরিমাণে ভয়ানক যেটা বলার বাইরে। তখন উনি কি করলেন, সাথে সাথে পেছনের রাস্তা দিয়ে উনি দৌড়াচ্ছিল। সে সময় অবয়বটা বড় বড় পা করে তার পিছন নিল। উনি ভাবতেছিল যে ওনার পিছনে পিছনে আসতেছে। উনি আবার কি করছে, সাথে সাথে ওই মোটর ঘরের মানে শেষ পাম ঘরের তালা লাগাইয়াই উনি দৌড়তেছে। এবং পরে সেদিন ওই হলো 2-3 ঘন্টা, সেদিন আবার তেল নিয়ে গেছিল কিন্তু তেল ভরায় নাই উনি। তো কয়েক ঘন্টা পর হয়তো মেশিনটা বন্ধ হয়ে গেছে, কিন্তু যখন উনি বাসার দিকে দৌড়াচ্ছিল তখন মানে কোনোভাবে উনি এই অবয়বটার পিছু ছোটাতে পারতেছিল না। তো দৌড়াতে দৌড়াতে উনি বাসায় কোনোভাবে যাওয়ার পর এতটা পরিমাণে ভয় পায় যেটা বলার বাইরে। এরপর থেকে উনি সবাইকে বাসায় যে সবাইকে এই বিষয়গুলো বলার পর সবাই বলে যে এটা একটা পিশাচ, হয়তো মাছ খাইতে খেতে এই ঘরের সামনে চলে আসছিল, তো এটা কোনো সমস্যা না, যেহেতু তোমার কোনো আক্রমণ করে নাই। এরপর থেকে এই দাদু কখনো এই শেষ পাম ঘরের রাত্রিকালীন সময় পানি দিতে চাইতো না 6টা-7টার পর। তো এটাই ছিল রক্ষণ ভাইয়ের ঘটনা। রাসেল ভাই, আমি জানি না ঘটনাটি আপনাদের কতটুকু ভালো লেগেছে। এটি একটি সত্যি ঘটনা এবং রংপুর বিভাগের একটি প্রত্যন্ত গ্রামের একটি ভয়ঙ্কর লেভেলের ঘটনা। তো আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। চেষ্টা করবো আপনাদের জন্য আরও সুন্দর ঘটনা নিয়ে আসার জন্য। আল্লাহ হাফেজ। ঘটনা পাঠিয়েছেন প্রসন্ন সাহা। হাই গৌরবদা, কেমন আছো? আশা করছি তুমি এবং তোমার পরিবারের প্রত্যেকে খুব সুস্থ আছো এবং স্বাভাবিক জীবনযাপন করছো। আমার নাম প্রসন্ন সাহা, প্রকৃত বাসস্থান হাওড়ার রামরাজাতলা এলাকায়। তোমার পারিবারিক এক আত্মীয়ের কাছে তোমার অনেক গল্প শুনেছি, কখনো সুযোগ হলে দেখা করব নিশ্চয়ই। আমি কর্মসূত্রে বিগত 1 বছর হলো আছি নাগপুর দি অরেঞ্জ সিটিতে।
সন্ধ্যের সিটি হলেও আমি যেখানে বর্তমানে কর্মরত কিছু কারণবশত নাম উল্লেখ করলাম না। মূলত একটি প্রত্যন্ত গ্রাম্য এলাকা। ঘটনাটি সেই গ্রামকে নিয়ে। প্রথমে গ্রামটির একটু বর্ণনা দেওয়া যাক। গ্রামের নাম গুমগাঁও। নাগপুর মেইন সিটি থেকে দূরত্ব প্রায় 40 কিলোমিটার। স্টেশন থেকে বাস ধরে 40 থেকে 45 মিনিট সময় লাগে একদম কোম্পানির মেইন গেটের সামনে এসে দাঁড়াতে। তো বুঝতেই পারছো, মেইন গেটের বাইরে হাই রোড চলে গেছে। মেইন গেটের উল্টো দিকে আছে সারি সারি লাগোয়া কোয়ার্টার্স এরিয়া, যা হলো কোম্পানি এমপ্লয়িজদের থাকার বাসস্থান, যার মধ্যে একদম প্রথম কোয়ার্টারের দ্বিতীয় ফ্লোরে আমি থাকি। এক তো গ্রাম এলাকা, তার সাথে চারপাশে গড়ে উঠেছে জঙ্গল। সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ। কখনো কারেন্ট চলে গেলে তো কথাই নেই, সে যেন এক মায়াবী পরিবেশ। চারিদিক ঘন কুচকুচে অন্ধকার। আর হ্যাঁ, এলাকায় সাপ খোপের উপদ্রব তো সারাক্ষণ লেগেই থাকে, তাই একটু সাবধানেই চলতে হয়। শুধু এইটুকু পর্যন্ত থাকলে হয়তো ঠিক ছিল, কিন্তু কিছুদিন আগে ঘটল এক অন্যরকম অভিজ্ঞতা। খুব যে ভয়ানক তা বলা ভুল, যদিও অলৌকিক বলা যেতে পারে। এবার আসি মূল ঘটনায়। আমি বা আমার কলিগ যারা আছি তাদের প্ল্যান্টেই শিফটিং ডিউটিতে থাকতে হয়। এরকমই একদিন আমি এবং আমার সহকারী ইলেকট্রিশিয়ান এবং সিনিয়র সুপারভাইজার এবং জুনিয়র টেকনিশিয়ান মোট 4 জন ইভিনিং শিফটে ডিউটিতে ছিলাম। ঘড়িতে তখন সন্ধ্যা 7:30 কি 8টা হবে। একটা ব্রেকডাউন অ্যাটেন্ড করে আমরা ফিরছিলাম অফিসের দিকে। তৎক্ষণাৎ আমাদের জুনিয়র টেকনিশিয়ান, ওর নাম অমল, কিছুটা হকচকে অফিসের পিছনের জঙ্গলের দিকে হাত দেখিয়ে বলল, স্যার ওদিকে দেখলেন? আমরা বললাম, কই কিছু না তো। অমল বলল, স্যার তেন্দুয়া ছিল স্যার, তেন্দুয়া। আমরা বাকিটা দেখতে পেতাম তার আগেই জন্তুটি লাফিয়ে জঙ্গলের অন্ধকারে মিলিয়ে যায়। তেন্দুয়া বলতে জানিয়ে রাখি, স্থানীয় ভাষায় ওরা লেপার্ড বা জংলি চিতাকে বলে থাকে। তৎক্ষণাৎ আমাদের সিনিয়র পবন স্যার বললেন, দোষ ভুলে গেছিস অন্ধকারে, তেন্দুয়া ফেন্দুয়া নয়, কুকুর হবে হয়তো। অমল বলল, না না স্যার, কুকুর কখনো অত বড় লাফ মারতে পারে না। প্রায় 7-8 ফুট লম্বা লাফ মেরে সে মিলিয়ে গেল। এটা তেন্দুয়া ছাড়া সম্ভবই নয়। আসলে সেটি কি ছিল সেই নিয়ে তর্ক চলতে চলতে পবন স্যার বললেন, দেখা যাক অফিসের সিসিটিভি ফুটেজে যদি কিছু ধরা পড়ে। আমিও কিছুটা কৌতূহল বশত স্যারের সঙ্গে গেলাম সিকিউরিটি রুমে। চাবি নিয়ে গেট খোলা হলো। শেষ আধ ঘন্টার সমস্ত ফুটেজ চেক করা হলো, কিন্তু সেরকম কিচ্ছু সন্দেহজনক চোখে পড়ল না। যদিও এখানে একটা লুপহোল ছিল, সেটা হলো যেখানে তেন্দুয়া দেখেছে বলে অমল দাবি করেছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না, কারণ সেটি ছিল অফিসের পিছন দিক। হয়তো তাই ধরা পড়ে। আমরা ভাবলাম হয়তো আশপাশে যদি ঘুরে থাকে বা অফিসের চত্বরে আশেপাশে যদি তেন্দুয়া ঘুরে থাকে, তাহলে সেটা বেশ ভয়ানক ব্যাপার আমাদের সকলের জন্য। তাই জন্য আমরা একবার ভালো করে লাস্ট আধ ঘন্টার সিসিটিভি ফুটেজ চেক করলাম, বাট দের ইজ নো সাইন। ফেরার সময় আমি পবন স্যারকে জিজ্ঞাসা করলাম, এখানে কি সত্যি চিতা আছে নাকি স্যার? কিছু জনের মুখে শুনেছি বিগত 1 বছর এখানে জয়েনিং এর পর যেখানে তেন্দুয়া আছে, কিন্তু সবার কথাকেই যেন মজার ছল বা কৌতুক মেশানো বলে মনে হতো। বেশিরভাগ মানুষ হাসির ছলে তেন্দুয়ার কথা বলতো, তাই কোনোদিনও বিশ্বাস হয়নি। তারপর স্যার যা ঘটনা বললেন তা কিছুটা এরকম। চিতা যে থাকে তা এখানে অনেকেরই বিশ্বাস, তবে সচক্ষে চাক্ষুষ করা যায় না চিতাকে। হয়তো চিতা নিজেই দেখা দেয় না, তাছাড়া সে থাকে গভীর জঙ্গলে। তবে গ্রামে নাকি কথিত আছে জন্তুটিকে দেখা গেলে তা অমঙ্গল, কোনো না কোনো অস্বাভাবিক ঘটনা বা দুর্ঘটনা ঘটবেই তেন্দুয়াকে দেখার পর। গ্রামবাসীদের মধ্যে একটা মানসিক আতঙ্ক কাজ করে তেন্দুয়াকে নিয়ে। প্রায় 5-6 বছর আগে একবার এখানে চিতা দেখা দিয়েছিল। তার কিছুদিন পর এক 22-23 বছরের যুবকের অস্বাভাবিক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়। অনেকেই মনে করেন এটি আসলে সেই জন্তুটির দেখা দেওয়ার ফলস্বরূপ। কথা শেষ হবার পর আমি স্যারকে জিজ্ঞাসা করলাম যে এবারের ঘটনাও যদি সত্যি হয় বা আবার যদি সে দেখা দেয় আর গ্রামবাসীদের মধ্যে যদি সেই খবর ছড়িয়ে পড়ে, তাহলে তো আবার সে আতঙ্ক ছড়িয়ে পড়বে স্যার। স্যার বললেন, সে আর বলতে। পরের দিন ঘুম থেকে ওঠার পর জানতে পারলাম সবার মুখে মুখে রটে গেছে যে তেন্দুয়াকে দেখা গেছে। কে রটালো কে জানে।
কেউ বলতে শুরু করে যে তেন্ডুয়া বাচ্চাদেরকে আক্রমণ করে, এবার থেকে সামলে রাখতে হবে বাচ্চাকে। কেউ বলে ওরে বাবা, সে তো আবার গাছের ডালে অন্ধকারে বসে থাকলেও বোঝা দেয়। কেউ বলে তেন্ডুয়াকে দেখা গেলে চারপাশে তার প্রভাব দেখা যেত, নিশ্চয়ই শিকারের খোঁজে গভীর জঙ্গল থেকে তেন্ডুয়া বেরিয়েছে। কিন্তু কোনো গরু বা ছাগলের উপর কোনো আক্রমণের খবর পাওয়া যায়নি। আবার কেউ কেউ মজার ছলে উড়িয়ে দেয়, হ্যাঁ তেন্ডুয়া ফেলবা করছেন, কুকুর দেখেছে হয়তো। যাই হোক, এরকম ভাবে 2-3 দিন কাটার পর একদিন সকালে অফিসে পৌঁছানোর পর একটা খবর পাওয়া গেল, অফিসের সামনের সিসিটিভি ফুটেজে নাকি চিতাটিকে দেখা গেছে। সেই ফুটেজ সবার হাত ঘুরে যখন আমার হোয়াটসঅ্যাপে এলো, সেটা 1 থেকে 2 মিনিটের একটা ফুটেজ ছিল। সত্যিই তো, এটা কি চিতা? হ্যাঁ, বিড়াল বা কুকুর জাতীয় কিছু একটা মুখে করে টেনে নিয়ে গেল। ক্যামেরা না থাকলে হয়তো এমন দৃশ্য কোনোদিন চাক্ষুষ করাই হতো না। যাই হোক, তারপর আরো শোরগোল পড়ে গেল, কিন্তু ওপর থেকে অর্ডার এলো এই ভিডিও ফুটেজ যেন আর ফরওয়ার্ড না করা হয়, আর কাউকে যেন এইসব নিয়ে আলোচনা না করতে শোনা যায়। বিশেষ করে অফিসের কর্মচারীরা, শুধু যারা শিফটে ডিউটি করে তারা যেন সাবধানতা অবলম্বন করে চলে। আর ম্যানেজার বললেন ফরেস্ট ডিপার্টমেন্টে খবর দিতে তারা যেন যথাযথ স্টেপ নেয়। জানি রাখি, আমি মূলত ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ছিলাম, তো মেকানিক্যাল ডিপার্টমেন্টের একজন স্যার, তার সঙ্গে আমার বেশ ভালো পরিচয় ছিল। তার নাম ছিল শর্মা স্যার, যদিও নাম পরিবর্তিত এখানে। আমার কোয়ার্টারের বেশ কিছু কোয়ার্টার পর তিনি থাকতেন। স্বভাবে অত্যন্ত সাহসী এবং কর্মঠ। বিশেষত দুজনের মিল ছিল, দুজনেই একা থাকতাম এবং আমরা দুজনেই অপর রাজ্য থেকে এসেছিলাম মহারাষ্ট্রে। তিনি ছিলেন ওড়িশা থেকে আর আমি ছিলাম পশ্চিমবঙ্গে। আর বাকি বেশিরভাগ এমপ্লয়িরাই হয় মহারাষ্ট্রিয়ান, নয়তো পার্শ্ববর্তী রাজ্য মধ্যপ্রদেশে। তো এই নিয়ে দুজনের বেশ গল্প হতো। পরিবার, বন্ধু বান্ধব, চেনা রাস্তাঘাট ছেড়ে এত দূর একলা থাকার জীবন সত্যি অতটা সহজ নয়। আমি তো বলতাম যে সত্যি জানেন, আমি না মাঝে মাঝে পঞ্চায়েত ওয়েব সিরিজের মতো ফিল পাই এখানে। আমি হলাম সচিবজি। তো এই হঠাৎ চিতা দেখতে পাওয়া নিয়ে কথা হচ্ছিল ওনার সঙ্গে। প্রথমে উনি ভুরু কুঁচকে বললেন, আমি বাবা সব ভয় টয় পাই না, বরং আমার তো কাছ থেকে দেখার শখ আছে, দেখি সে আমাকে দেখে ভয় পালায় না হাত মেলায়। এই বলে তিনি হাসতে লাগলেন। আমি বললাম, ভালো মজা করেন আপনি। তিনি উত্তরে বললেন, না রে, সত্যি আমার দেখার ইচ্ছা আছে কাছ থেকে। আর সে তো কোনো মানুষের ক্ষতি করেনি কোনোদিন, খালি গ্রামবাসীরা যে কুসংস্কার নিয়ে বসে আছে সেটা ভাঙতে হবে। এই বলে একটা ফোন আসায় তিনি চলে গেলেন। 2 দিন পরে রাস্তায় মুখোমুখি দেখা হয়। জিজ্ঞাসা করলাম, কেমন আছেন? তিনি আমাকে একটু দূরে সরিয়ে নিয়ে গিয়ে বললেন, আচ্ছা বলতো, সেই সিসিটিভি ফুটেজে যে চিতাটিকে দেখা গেছিল সেটা ফেক নয় তো? আমি 2 দিন ধরে রাতে টহল দিচ্ছি ডিউটির পর, কই তার টিকি পর্যন্ত দেখতে পেলাম না। আমি বললাম, পাগল হয়েছেন নাকি? এরকম হিংস্র জন্তুর খোঁজে, তাও আবার একা একা রাতের বেলা? তিনি বললেন, আমি ছাড়ছি না, যত দিন না তার দেখা পাই গ্রামবাসীদের সেই মিথ আমি ভাঙবই। আসলে সবটাই তাদের অন্ধবিশ্বাস। আমি কিছু বলার আগেই তিনি রাস্তা পার করে এগিয়ে গেলেন। সেই দিনের পর একদিন ভোরবেলা 6টা নাগাদ ঘুম থেকে উঠে বারান্দায় এসে দাঁড়িয়ে দেখি মেইন রোডের উপর বেশ ভিড়। যেহেতু আমার কোয়ার্টারটা একদম প্রথমে ছিল, তাই রোড পরিষ্কার দেখা যেত। কৌতূহলবশত নিচে নেমেছি, দেখি কি ঘটনা। গিয়ে দেখি শর্মা স্যার রোডের এক ধারে মাটিতে বসে আছেন। বাকি লোকজন তার চোখে মুখে জলের ঝাপটা দিচ্ছে। কিছুটা জ্ঞান ফিরতে স্বাভাবিক হবার পর সবাই জানতে চায় কি হয়েছিল। বলতে তিনি যা বললেন তা কিছুটা এরকম, ভোর রাত 3:30 বা 4টে হবে ঘড়িতে। আমি বাকি 2 দিনের মতো রাতে টহল দেবার পর কোয়ার্টারে ফিরছিলাম। রোডের সামনে দেখি একটা ছেলে ফোনে কথা বলছে দাঁড়িয়ে। কিছুটা অবাক হলাম, এত রাতে চারিদিকে আর কেউ নেই, এই ছেলেকেও আগে কখনো দেখিনি। দেখে মনে হলো কোনো একটা বিষয় নিয়ে বেশ টেন্সড। একবার ওকে ডাক দিলাম, কি ভাই এত রাতে রোডের উপর দাঁড়িয়ে কি করছো? সে তো সাড়া দেয় দূরের কথা, যেন তার ভ্রুক্ষেপই নেই যে আমি ডাকলাম। অযথা এড়িয়ে যাচ্ছে দেখে ভাবলাম, থাক, নিজের ব্যাপার নিজে বুঝে নি।
আমি চলি। এই বলে বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর একটা লরির সজোরে ব্রেক কষার আওয়াজ কানে এলো। তারপর পিছন ঘুরে যা দেখলাম, ছেলেটিকে রীতিমতো ছিন্ন ভিন্ন করে পিষে দিয়ে চলে গেছে লরিটি। চালক তো সেখানে আর দাঁড়ায়নি, শটান দ্রুত গতিতে গাড়ি নিয়ে পালিয়েছে। আমি তার দিকে ছুটে গেছি, দেখি শুধু রক্ত আর রক্ত, গোটা রাস্তা যেন রক্তে লাল হয়ে উঠেছে। ছেলেটার করুণ চোখ আর যন্ত্রণায় চটপট করতে দেখে আমি কেমন যেন, মনে হয় একসময় মাথাটা কেমন যেন ঘুরতে লাগলো আমার। তারপর আর কিছু মনে নেই। আশেপাশে ঘিরে থাকা লোকজন তাঁর এই কথা শুনে সবাই অবাক। তার কথা মতো ভোরের দিকে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে তার চিহ্ন মাত্র তো কিছু নেই। রাস্তায় না আছে কোনো ডেড বডি, না আছে কোনো রক্ত। এ কি করে সম্ভব? সমাজে কি ভুল দেখলেন? তিনি কি নেশা টেশা করেছিলেন নাকি? সবাই তাকে বোঝালো হয়তো রাস্তায় চলতে চলতে আপনি মাথা ঘুরে পড়ে গেছেন এবং তারপর হয়তো এরকম স্বপ্ন দেখেছেন। কিন্তু শর্মাজি এই কথা কোনোভাবেই মানতে রাজি নন। যাই হোক, কোনোভাবে বুঝিয়ে তাকে তার ঘরে দিয়ে আসা হলো, সাথে আমিও গেলাম। যেতে যেতে এক মুহূর্তের জন্য আমার সে পবন স্যারের 4-5 বছর আগের রোড অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে। সবটাই যেন মিলে যাচ্ছিল। শর্মাজি কি তাহলে সে পবন স্যারের বলা 4-5 বছর আগের রোড অ্যাক্সিডেন্টটা আবার দেখলেন? তিনি কি ভূত বা অলৌকিক কিছু দেখলেন? কি ভাবছি। তখনও শর্মাজির চোখে মুখে আতঙ্ক স্পষ্ট, তাই কিছু জানতে দিলাম না। শুধু বললাম, এবারে সব পাগলামো ছাড়ুন, ঠিকমতো ঘুমুন, বাইরে রাত্রিবেলা ঘুরবেন না। ঠিকমতো ঘুম না হয় আপনি হয়তো হ্যালুসিনেট করছেন। এই বলে আমি সেদিনের মতন চলে আসি। কিন্তু সেদিনের সেই ঘটনার পর থেকে শর্মা স্যারের স্বভাব পাল্টে যায়। অফিস কলিগরা সবাই বলা বলি করতে শুরু করলো, শর্মা স্যার কেমন যেন নিজের মধ্যেই কথা বলছেন আজকাল, আর আনমনে কি যেন ভাবছেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে তিনি চমকে ওঠেন আর বলেন, সেদিন যদি ছেলেটিকে একটু জোর দিয়ে জিজ্ঞাসা করতাম তার কি সমস্যা, তাহলে হয়তো এই ঘটনা ঘটতো না। কেউই তাকে বুঝিয়ে উঠতে পারেন সেদিন প্রকৃতপক্ষে আসলে কি হয়েছিল, সেটা শর্মা স্যারই জানেন। কিন্তু সাধারণ মানুষ জানে যে সেদিন এসব কিছুই ঘটেনি। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে দিয়েছেন মোহাম্মদ এখলাস শেখ বাপ্পি। উনি রাজশাহী জেলার বাগা থানার কালীগ্রাম থেকে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। তো সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি একটি রাজশাহীর একটি চর এলাকা কেন্দ্রিক। চরের নাম হচ্ছে পলাশী ফাতেপুর। এটি ইন্ডিয়া বর্ডারের বেশ কাছের একটি জায়গা। তো তখন সময় 2012 সাল। আর ঘটনাটি যার সাথে ঘটে ওনার নাম হচ্ছে আসাদ ভুঁইয়া। এটি ওনার জীবনে একটি মর্মান্তিক ঘটনা। তো উনি মাছ ধরতেন, উনি পেশায় জেলে এবং মাঝিও ছিলেন। তো উনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাছ ধরতেন। তো তখন সময় বর্ষাকাল, পদ্মা নদীতে পানি বেশ উত্তাল। ওনাদের আশেপাশে একদম কানায় কানায়, আশেপাশে যে গ্রাম ছিল একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, কারণ এটি একটি চর এলাকা ছিল। তো যার সাথে ঘটনা ঘটে, উনি একটা অভ্যাস ছিল যে উনি বেশিরভাগ সময় মাছ ধরতো রাতের বেলায়, কারণ রাতের বেলায় অন্যান্য মাঝিরা কম যেত, উনি মাছ কিছুটা বেশি পেতেন। তো ঘটনার দিন রাত 2টা কি 3টা হবে, উনি ওনার যে নৌকাটা ছিল সেটা নিয়ে মাছ ধরতে চলে গিয়েছেন। তো উনি খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন। তো উনি দেখলেন যে উনি যে জায়গাগুলোতে মাছ ধরতেন সেই জায়গাগুলোতে গেলেন, বা সেদিন উনি কোনো মাছই পেলেন না, একদম ওনার জাল শূন্য। তো উনি একটা সময় ভাবলেন যে নৌকা পাড়ে বেরিয়ে বাসায় চলে যাই, যেহেতু কোনো মাছ পায়নি। উনি যখন চলে যাচ্ছেন তখন উনি দেখেন যে ওনার গ্রামের 2 জন জেলে, ওনারা 2 ভাই, একজন নাম হচ্ছে সাহাদু, একজন নাম হচ্ছে শামসু, ওনারা মাছ ধরতে যাচ্ছেন। তখন আসাদ সাহেব, যার সাথে ঘটনা ঘটে, উনি 2 জেলেকে বলেন যে আজকে আমার কপালটা খারাপ রে ভাই, একটা মাছও পাইলাম না। তখন 2 ভাই ওনাকে বলে যে তারা সকালে একটি জায়গা দেখে এসেছেন, ওই জায়গাতে প্রচুর মাছ পাওয়ার একটা সম্ভাবনা আছে। তো ওনাদের সাথে যেতে বলেন। তো আসাদ সাহেব মনে মনে ভাবেন যে বাসায় গিয়ে তো ঘুমানো ছাড়া কোনো কাজ নেই, তো ওদের সাথে যাই, 2-একটা যদি মাছ পাই তাহলে তো কোনো ক্ষতি নেই। তো ওনাদের সাথে রওনা দেন 2 ভাইয়ের সাথে।
ওনাদের নৌকা আগে ছিল এবং আসাদ সাহেবের নৌকা পরে ছিল। ওনারা প্রায় 1 ঘন্টা পরে ওই জায়গাটাতে যান। তো যেই জায়গাটাতে সেদিনকে উনি যান, ওই জায়গাটা ওনার কাছে অপরিচিত ছিল, কারণ চরের ওই জায়গাতে উনি আসলে কখনোই মাছ ধরতে যেতেন না। তো যাই হোক, আসাদ সাহেব বললেন যে কই নিয়ে আসলি রে ভাই? তখন ওই 2 জেলে বলছিল যে বেশি কথা না বলে তাড়াতাড়ি মাছ ধরো, অন্যান্য জেলে আসলে কিন্তু আর মাছ পাবা না। তো আসাদ সাহেব বিসমিল্লাহ বলে জাল ফেলেন পানিতে। প্রথমবারই বেশ ভালো মাছ পান। এরপরে একইভাবে কয়েকবার জাল ফেলেন। তো কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করেন যে তার সাথে যে 2 ভাই এসেছিল তারা কোথাও নেই। যতদূর চোখ যাচ্ছে উনি কাউকে দেখতে পাচ্ছেন না, রাত গভীর। তো তিনি মনে মনে ভাবেন যে আশেপাশে কোথাও হয়তো চলে গেছে মাছ ধরতে। উনি ওনার মতো মাছ ধরেন এবং তিনি মনে মনে ভাববেন যে মাছ তো ভালোই পাইছি, এবার লাস্টবার জাল ফেলাই, এবার যে মাছ পাবো এটা নিয়ে বাসে চলে যাব। তো যাই হোক, অন্য দিনের চেয়ে উনি প্রায় 5 থেকে 6 গুণ মাছ সেদিন বেশি পেয়েছিলেন। তো শেষবার যখন উনি জাল ফেলেন তখন উনি জালে প্রচণ্ড টান অনুভব করেন। উনি ভাবেন যে বেশ বড় কোনো মাছ হয়তো উনি পেয়েছেন। উনি বেশ সাবধানে মাছগুলো উঠানোর চেষ্টা করেন। তো জালটিকে যখন উনি নৌকাতে তুলেন তখন উনি দেখেন যে মাছের সাথে একটি বড় সাপও আছে। তো মাছের সাথে সাপ ওঠাটা আসলে কোনো অস্বাভাবিক ব্যাপার না। যারা মাছ ধরেন তারা জানেন যে অনেক সময় মাছ ধরতে গেলে তারা অনেক সময় জালের সাথে সাপও পান। তো উনি সাপটিকে জাল থেকে বের করে পানিতে ছুঁড়ে ফেলানোর চেষ্টা করেন, কিন্তু কোনো কারণে সাপটি তার হাত থেকে ছুটে যেয়ে নৌকার মধ্যে চলে যায় এবং সাপটি তার দিকে তাড়া করে এবং উনি বেশ ভয় পেয়ে যান। এতে উনি ওনার সাথে যে বড় হালটি ছিল ওই হালটি দিয়ে সাপটিকে আঘাত করেন এবং বেশ কয়েকবার আঘাত করেন এবং একসময় সাপটির রক্তাক্ত হয়ে যায় এবং যখন উনি বুঝতে পারেন যে সাপটি পুরোপুরি মরে গেছে তখন উনি লেজটা ধরে সাপটাকে ফেলাই দেন পানির মধ্যে। তো সেদিন উনি বাড়ি ফিরে যান। তো সেদিন কোনো কিছু হয় না। তো তারপরের দিন রাত্রেবেলায় উনি আর মাছ ধরতে যাননি সেদিন। তো উনি স্বপ্ন দেখছেন যে একটি ফুটফুটে ছোট বাচ্চার শরীর থেকে প্রচণ্ড রক্ত বেরোচ্ছে বিভিন্ন জায়গা থেকে এবং বাচ্চাটা একটা সময় সাপে পরিণত হয়ে যাচ্ছে। এই দুঃস্বপ্নটা দেখে ওনার ঘুম ভেঙে যায়। যাই হোক, উনি এটিকে একটা দুঃস্বপ্ন ভেবেই উড়িয়ে দেন। তো তারপরের দিন সকালবেলায় উনি হাটে যান বাজার করতে। ফিরতে ফিরতে ওনার বেশ রাত হয়ে যায়। আসার পথে উনি বেশ একটা রাস্তা দিয়ে হাঁটছেন। রাস্তাটা বেশ নির্জন ছিল। তো উনি দেখেন যে দূরে একটা বাচ্চার মতো কোনো কিছু দূরে আছে, তো যেটা বসে আছে, নড়াচড়া করছে। ওনার কাছে বেশ অদ্ভুত লাগে, এত রাত্রেবেলা এরকম একটা বাচ্চা থাকবে কেন। তো উনি কাছে যায়, দেখেন যে আসলে এটা কোনো বাচ্চা না, এটা একটা বড় সাপ। এবং যখন উনি সাপটার কাছে যান তখন সাপটা ওনাকে তাড়া করে। এটা উনি আসলে একটু ঘাবড়িয়ে যান। উনি প্রচণ্ড প্রাণপণে দৌড়ানোর চেষ্টা করেন। একটা সময় উনি কোনো কিছুর সাথে বাড়ি খেয়ে পড়ে যান। তো বাসায় আসতে আসলে ওনার দেরি হচ্ছে দেখে ওনার পরিবারের সদস্যরা পরে ওনাকে আসলে খুঁজতে যান, কারণ আসলে বাজার থেকে এত রাতে উনি কখনোই আসেন না। তো ওনার পরিবারের সদস্যরা যখন বাইরে যান তখন ওনাকে রাস্তায় পান। উনি একটা গাছের সাথে আসলে বাড়ি খেয়ে পড়ে গিয়েছিলেন। তো এরপরে উনি এই যে স্বপ্নটা ছিল, এই একটা বাচ্চা রক্তাক্ত হয়ে যায় এবং পরে সাপে হয়ে যায়, এই স্বপ্নটা প্রায়ই দেখতেন। তো এটাকে আসলে উনি দুঃস্বপ্নই মনে করেছিলেন বা এটাকে তেমন খুবই কয়েকটা পাত্তা দেননি। তো ঠিক তার 5 মাস পরের ঘটনা। উনি একদিন সকাল থেকে উঠে সে বাজারে যায়, বাজার থেকে বাসায় ফিরে আসে। বাট ফিরে এসে ওনার ওয়াইফ ওনাকে বলে যে ওনাদের বাচ্চাটাকে, ওনাদের ছেলে সন্তান আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো উনি আশেপাশের যে প্রতিবেশী আছে সবাইকে নিয়ে আশেপাশের গ্রামগুলোতে খোঁজেন, কিন্তু কোথাও পান না। পরে পুলিশের সহায়তা নেন, পুলিশও কোথাও খুঁজে পান না। এভাবে প্রায় 2 থেকে 3 মাস চলে যায়। উনি আসলে বাচ্চাটা আসলে হারায় যায় অ্যাকচুয়ালি ওনার। তো উনি একদিন 2 থেকে 3 মাস পরে একদিন রাতে উনি স্বপ্ন দেখছেন যে তার ছেলের শরীর থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে আর তার ছেলেটি তাকে দেখে কান্না করছে। তো তিনি এমন স্বপ্ন কেন দেখলেন এটা জানার জন্য ওনার যে স্থানীয় মসজিদের ইমাম ছিলেন তার কাছে গেলেন, কিন্তু তিনি আসলে কিছু বলতে পারলেন না। তবে ইমাম সাহেব বললেন যে পাশের গ্রামে একজন বড় হুজুর আছে, আপনি তার কাছে যান, উনি হয়তো আপনাকে এই স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে। তো হুজুরটির কাছে উনি পরের দিন যান। তো হুজুরটির কাছে যাওয়ার পরে হুজুর বলে যে হুজুর ওনার কাছ থেকে পুরো ঘটনাটি শুনে এবং তাকে তার পরের দিন আসতে বলে। এবং উনি পরবর্তী জানতে পারেন যে হুজুরের সাথে একটি জিন থাকে, সেই জিন দ্বারা হুজুর আসলে অনেক ধরনের মানুষজন উপকার করে থাকে। তো যাই হোক, তার পরের দিন সেই হুজুরের কাছে তিনি যান। তো হুজুর তাকে বলেন যে একটি শক্তিশালী জিন তার ছেলেকে আসলে তুলে নিয়ে গেছে এবং তাকে খুব নির্যাতন করা হচ্ছে।
এবং জিনটি হয়তো তার ছেলেকে মেরেও ফেলতে পারে বা তার সাথে অন্যভাবে প্রতিশোধ নেবে। তার ছেলে আসলে ফিরে আসবে কি আসবে না এটা আসলে হুজুর ওভাবে বলতে পারছিলেন না। তো হুজুর বলেন যে আসলে যেই জিনিসটি আপনার ছেলেকে আসলে নিয়ে গেছে সেটি আসলে খুব খারাপ একটি মুশরিক জিন, সম্পূর্ণ শয়তানের পূজা করে। এর সাথে আসলে লড়াই করার মতো ক্ষমতা আমার নাই, একমাত্র আল্লাহ তাআলাই হয়তো আপনার ছেলেকে বাঁচাতে পারেন। তো তিনি আসলে খালি হাতেই ফিরে আসেন। ওনার সন্তানের কথা উনি কোনোভাবেই ভুলতে পারছেন না। তো কিছুদিন পরে উনি আসলে স্বপ্ন দেখছেন যে তার ছেলে তাকে বাবা বাবা বলে ডাকছে, খুব কষ্টদায়ক চোখে তার দিকে তাকিয়ে আছে এবং তার ছেলে কান্না করতে করতে একসময় মাটিতে লুটিয়ে পড়ছে। আর পাশে কোনো একটি জিনিস বা কোনো একটি অবয়ব তার বাচ্চা দিয়ে তাকিয়ে হাসছে। তো এই ঘটনাটি আসলে এভাবেই হয়। তো উনি ওনার বাচ্চাকে আসলে এখনও খুঁজে পাননি। এখন হচ্ছে 2020 সাল, 2012 সালে ওনার বাচ্চা হারায় যায়। তো এটাই ছিল ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে সৌদি আরবের দাম্মামের সিকো নামক স্থানে রয়েছেন। ওনার বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার মজিদপুর ইউনিয়নে। ওনার জন্ম 2000 সালে। ঘটনাটি যখন ঘটেছিল ওনার বয়স তখন ছিল মাত্র 13 বছর। আর ঘটনাটি ঘটেছিল 2013 সালে অক্টোবর বা নভেম্বরের দিকে, অল্প অল্প শীত আসতে শুরু করেছে এমন একটা সময়। ওনার আম্মুরা 4 বোন। ওনার আম্মুই ছিল বোনদের মধ্যে সবার বড়। আর ওনার আম্মুর পরে ওনার যে খালা ছিল, হঠাৎ করে ওনার মাথা ব্যথার অসুখ শুরু হয়। সাধারণত যেটা হয়, শুরুতে বিষয়টা পাত্তা দেওয়া হয় না, ফার্মেসি থেকে নর্মাল মাথা ব্যথার ওষুধ এনে খাওয়ানো হচ্ছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এরপর ওনার খালু মানে ওই আন্টির স্বামী একজন বড় ডাক্তার দেখায়। সবকিছু চেক আপ করার পর জানা যায় ওনার ব্রেন টিউমার হয়েছে। অনেকদিন ওষুধ খাওয়ার পর কোনো কিছুই হচ্ছিল না। আর খুব অল্প কয়েক মাসের মধ্যেই ওনার ওই খালা আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে যান। ঘটনাটি মূলত এই ঘটনার প্রেক্ষাপটই শুরু হয়েছিল। ওনার খালার ইন্তেকালের পর তার কবর দেওয়া হবে, সব আয়োজন করা হয়। আত্মীয় স্বজন সবাই মিলে লাশ নিয়ে ওনারা সবাই কবরস্থানের দিকে যাচ্ছিলেন। সময়টা ছিল বিকালবেলা, আসরের নামাজের পর ছিল জানাজা। নামাজ পড়ে জানাজার পর কবরস্থানের দিকে লাশ নিয়ে যাচ্ছিলেন ওনারা। ওখানে এই ইয়াসিন ভাইও ছিলেন। তো মুরব্বীরা কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার পর উনিও কবরস্থানের ভিতরে ঢুকবেন, হঠাৎ করে ওনার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। তো উনি কিছু না ভেবেই কবরস্থানের সাথেই একটা ফাঁকা জমি ছিল, ওখানে একটা গাছ ছিল, খুব যে বড় বট গাছ বা পাকড় গাছ এরকম কিছু না, তবে একটা গাছ ছিল ওই ফাঁকা জমির পাশে। তো উনি ওইখানে যান। তো ওখান থেকে কাজ সেরে উনি আবার উঠে চলে আসছেন। হঠাৎ করে একজন মুরব্বী, ওই মুরব্বীকে উনি আসলে ওইভাবে চেনেন না। মুরব্বী ওনাকে বলেন, আরে বাবা, তুমি এই কাজটা করতে পারলা? তুমি জানো না এটা কবরস্থান, এখানে এই কাজগুলো করতে হয় না, এখানে অনেক কিছু থাকে, তারা তোমার ক্ষতি করতে পারে, আর খবরদার এরকম কোনো কাজ করো না কিন্তু। তো এই কথা বলেন। তো ওনার কথার অর্থ, এই ইয়াসিন ভাই তখন তো ছোট মানুষ ছিল, মাত্র 13 বছর বয়স, ছোট মানুষ, এই কথার অর্থ বুঝতে পারবেন না, এটাই স্বাভাবিক। তো দাফন কাফন সবকিছু হয়ে যাওয়ার পর ওই খালার বাসা থেকে উনি, ওনার বড় আপু এবং ওনার আম্মা ওনাদের বাসায় চলে আসেন। এমনিতে ওনাদের গ্রামটা নদী এলাকায়, তাই কোনো বাসা যদি ফাঁকা থাকে তাহলে রাতে চোর ডাকাতের একটা ভয় থাকেই। তাছাড়া যেই আন্টি মারা গিয়েছেন, ওই আন্টির বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছিল, থাকার মতো কোনো স্পেস ছিল না, এই কারণে ওনারা বাড়িতে চলে এসেছিলেন। তো রাত্রে এই ইয়াসিন ভাই ঘুমিয়েছেন, ঘুমানোর পর হঠাৎ মধ্যরাতে চিৎকার দিয়ে ঘুম থেকে উনি উঠে পড়েন। উনি স্বপ্নে দেখেছেন যে ভয়ঙ্কর দুটো অবয়ব, কালো কুচকুচে ছায়ার মতো, চেহারা বোঝা যায় না, মানে স্বপ্নের মধ্যে বলেছে, তুই কেন আমাদের থাকার জায়গাটা অপবিত্র করলি? তোকে কিন্তু আমরা ছাড়বো না। একই সাথে দুটো অবয়ব কথা বলছে, একটা ছিল পুরুষ কণ্ঠ, একটা ছিল মহিলা কণ্ঠ। তো
উনি যখন স্বপ্ন দেখে ধর্মর করে উঠে বসেন, চিৎকার চেঁচামেচি শুরু করেন, তখন ওনার আম্মু পাশের রুম থেকে দৌড়ে সোনাকে জড়িয়ে ধরে বলে যে বাবা কি হয়েছে তোর? তখন উনি বলেন যে খুব ভয়ানক একটা স্বপ্ন দেখে উনি ভয় পেয়েছেন। এরপর ওনার আম্মু সান্ত্বনা দিতে থাকেন যে আরে ও কিছু না, স্বপ্ন তুই দেখেছিস, স্বপ্ন তো স্বপ্নই। এর পর দিন থেকে এই ইয়াসিন ভাইয়ের অনেক জ্বর আসে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ওষুধ আনা হয়, কিছুতেই কোনো কাজ হচ্ছিল না। তখন ওনার আম্মু ওনার দাদিকে বিষয়টা জানায়। তখন দাদি ওনার আম্মুকে বলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাও এবং ওকে ওর জন্য একটু পানি পড়া নিয়ে আসো। তো ওই কাজটাই করা হয় এবং পানি পড়া দেওয়ার পর 2 দিনের মধ্যে আল্লাহর রহমতে জ্বরটা কমে যায়। এর কয়েকদিন পর এই ইয়াসিন ভাইয়ের মেজো কাকার শ্বশুর বাড়িতে কোনো একটা প্রোগ্রামে দাওয়াত করা হয় সপরিবারে ওনাদেরকে। তো এই ইয়াসিন ভাই, ওনার দাদা, ওনার ওই কাকার শ্বশুর বাড়িতে যাবেন। ওনার কাকার শ্বশুর বাড়ি হচ্ছে নদীর উল্টো পাশে, আর ওনাদের গ্রামটা হচ্ছে নদীর এপারে। তো কাকার শ্বশুর বাড়িতে সকাল 10টা কি 11টার দিকে ওনারা পৌঁছে গিয়েছিলেন। কয়টার দিকে পৌঁছেছেন ঠিক ওনার মনে নাই, তবে যাওয়ার পর হালকা নাস্তা ওনাদেরকে দেয়া হয়, আর সদ্য চাক থেকে কেটে আনা ফ্রেশ মধু ওনাদের সামনে পরিবেশন করা হয়। তখন ওরা জিজ্ঞেস করে যে এত সকালবেলা মধু কোথা থেকে পেলেন, একদম ফ্রেশ মধু। তখন বলে যে এখানে একটা মৌমাছির চাক বসেছিল, সকালবেলায় ওই চাকটা ভেঙেছিলাম। আর ওই যে যেই বাড়িতে গিয়েছিলেন ওই বাড়িতে একটা মেয়ে ছিল, ছোট্ট মানে মেয়ে, 7-8 বছর বয়স। তখন ওই বাচ্চা মেয়েটা এই ইয়াসিন ভাইয়ের কাছে এসে বলছে যে ভাইয়া এই নাও মধু খাও। এটা বলেই ওই মধুর বাটির মধ্যে আঙ্গুল দিয়ে ওই যে মেয়েরা টিপ দেয় কপালে, যেরকম মানে টিপটা যেই জায়গায় পড়ে, ওই বাচ্চা মেয়েটা একটু দুষ্টুমি করে এই ইয়াসিন ভাইয়ের কপালের ঠিক ওই জায়গায় মধু লাগিয়ে দিয়েছে, আর সাথে সাথে ইয়াসিন ভাই অজ্ঞান হয়ে গেছে। কোনোভাবেই জ্ঞান ফেরানো যাচ্ছিল না, অনেক কষ্ট করে তাকে জ্ঞান ফেরানো হলেও ইয়াসিন ভাইয়ের কিছু মনে নাই। উনি যখন পরিপূর্ণ হুঁশে আসেন তখন উনি জানতে পারেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পর যখন ওনাকে জ্ঞান ফেরানো হয় তখন উনি খুবই উল্টাপাল্টা কথা বলছিলেন এবং ওনাকে ধরে রাখা যাচ্ছিল না। ওনাকে দ্রুত ওই বাড়ি থেকে নিয়ে আবার নৌকাতে নিয়ে আসা হয়, নদীটা পার করবেন আর কি। তো উনি নাকি পানিতে বারবার ঝাঁপ দিতে চাচ্ছিলেন। ওনার মেজো কাকা অনেক কষ্ট করে ওনাকে ধরে রেখেছিলেন, আর মেজো কাকার সাথে ধস্তাধস্তি হচ্ছিল, কিন্তু এগুলো কিন্তু ওনার কিছু মনে নাই। তো বাসায় আনার পর মসজিদের হুজুরকে আনা হয় বাড়িতে। উনি এসে অবস্থা দেখে ওনার আম্মু এবং ওনার বাসার সবাইকে বলেন যে ওকে তো জিনে ধরেছে। হুজুর এটাও বলেছে যে এখনো সময় আছে, ভালো কোনো হুজুরকে দেখান, আমি এইসব বিষয়ে খুব একটা জ্ঞান রাখি না, আর এসবের ট্রিটমেন্টও আমি করতে পারি না, আর আমার এইসব বিষয়ে জানাও নাই। তো হুজুর এই কথা বলার পর ওনার আম্মু তো অনেক কান্নাকাটি শুরু করেছে। কারণ হলো ওই পরিবারের একমাত্র ছেলে সন্তান উনি, ওনার বড় 2 বোন রয়েছে, এই কারণে সবাই তাকে খুব ভালোবাসতো। ওই দিনই বিকালবেলা কুমিল্লার দাউদকান্দিতে একজন হুজুর রয়েছে, দাউদকান্দি হুজুর নামে উনি পরিচিত। তো ওই দাউদকান্দি হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তখন হুজুর ঝাড়ফুঁক করে দেন এবং 1 বছর একটা আমল করতে হবে এমন একটা আমল তাকে শিখিয়ে দেন এবং পরিবারের সদস্যদেরকেও কিছু উপদেশ দিয়ে দেন এবং ওনাকেও বলে দেন তুমি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবা, কারণ হচ্ছে যারা তোমাকে ডিস্টার্ব করছে ওরা দুষ্টু প্রকৃতির জিন, নামাজ কালাম পড়বা সবসময়। আর ওই সময় ডিসেম্বর মাস, তখন ওনাদের স্কুল বন্ধ দিয়েছিল বেশ কিছুদিনের জন্য। সেই সময় ছুটি কাটাতে উনি আবার নানার বাড়িতে গিয়েছিলেন। ওইখানে ওনার সমবয়সী অনেক ছেলেপেলে আছে, তাদের সাথে খেলাধুলা করতেন। তো ওখানে যাওয়ার পর 1 থেকে 2 দিন পরে দেখলেন পাশের বাসার এক মামা, উনি ছিলেন ট্রাক্টর চালক, ওই ট্রাক্টর নিয়ে হাল চাষ করতে যাচ্ছেন। তো ওনার ওই নানার গ্রামটা ছিল একটু উঁচু এলাকায়। ওই পাশের বাসার মামা দুপুরে খাওয়ার জন্য বাসায় আসেন, খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাওয়ার সময় উনি আবার ওই মামাকে দেখে বলেন যে মামা আমিও যাবো আপনার সাথে। তখন ওই মামা তো ওনাকে বলতেছে আরে বাবা রে, দুপুরবেলা এখন তুই আমার সাথে গিয়ে কি করবি, বাড়িতে থাক না। এদিকে ইয়াসিন ভাই তো ছোট মানুষ, উনি তো জেদ ধরেছেন যাবেনই, এই মামার সাথে যাবেন, কিভাবে ট্রাক্টর দিয়ে হাল চাষ করে সেটা দেখবেন। ওটা একটা হাইড্রোলিক ট্রাক্টর ছিল আর কি, বেশ বড় সড়ো ট্রাক্টর। তো ওই মামার সাথে যান, মামা তার এই জোড়াজুড়িতে বাধ্য হয়ে নিয়ে যান। তো মামা যেখানে চাষ করছিলেন ওইখানে একটা হিজল গাছ আছে, বড় একটা হিজল গাছ, ওই
আর হিজল গাছের পাশে একটা পুকুর রয়েছে, বেশ পুরনো হিজল গাছ এবং ওই পুকুরটা। তো যখন মামা এই ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন, উনি দূরে ওই গাছের নিচে ছায়াতে বসেছিলেন, আর ওই মামা হাল চাষ করছে এটা উনি দেখছেন। মাঝে মাঝে গিয়ে ওই ট্রাক্টরে বসতেন, ট্রাক্টরে বসা অবস্থায় ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হতো, ট্রাক্টরের উপর বসে থাকার একটা আলাদা মজা রয়েছে। তো এইভাবে চলছিল, দেখতে দেখতে বিকাল পেরিয়ে সন্ধ্যা ঘনিয়ে আসছিল। তো উনি আবার একটু নেমে আবার ওই গাছের কাছে গিয়েছিলেন, বসে থাকার মতো বা জিরানোর জন্য ওই একটা জায়গায় ছিল ওইখানে। তো মাগরিবের একটু আগে ওই মামা কাজ শেষ করে ফেলেন। তো মামা দূর থেকে বলছেন, ইয়াসিন চলে আয়, চলে যাবো এখন, আমার কাজ শেষ। তো যখন উনি একটু সামনে এগিয়েছেন, হঠাৎ করে ওই মামা চিৎকার করে বলতেছে, ইয়াসিন দৌড় দে, দৌড় দে, দ্রুত দৌড় দে, আমি চলে যাব, দ্রুত আয়। মানে হঠাৎ কি এমন হলো যে মামা হঠাৎ করে ইয়াসিন দৌড় দে, দৌড় দে এরকম করে বলছে। তো উনি কিছু না বলে দৌড়ে ওই মামার কাছে চলে আসেন। মামা তো তাড়াতাড়ি তাকে ধরে ট্রাক্টরের উপর বসে ট্রাক্টর ফুল স্পিডে চালানো শুরু করেছেন বাড়ির দিকে যাওয়ার জন্য। আর মামা বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন। তো ইয়াসিন ভাইও পিছন দিকে তাকিয়েছেন, কিন্তু কিছু দেখতে পান নাই। হঠাৎ করে মামা এমনটা কেন করলেন এটা ইয়াসিন ভাই বুঝে আসছিল না। ওদিকে মাগরিবের আজান হয়ে যায়। মামা বাসায় এসে এই ইয়াসিন ভাই নানার বাসায় আবার আসেন। ওই মামা কিন্তু আপন মামা না, দুঃসম্পর্কের মামা আর কি। তো নানার বাসায় এসে ওনাকে নিয়ে আসছেন এবং একটা ভয়ানক তথ্য দেন, যেটা শুনে বাড়ির সকলে ভয় পেয়ে যায়। ওই দুঃসম্পর্কের মামা বলছিল যে ইয়াসিনকে যখন বলি যে ইয়াসিন চলে আয়, বাড়িতে যাব, তখন ওই ইয়াসিন গাছের নিচ থেকে উঠে দাঁড়িয়ে আগানো শুরু করেছে। হঠাৎ করে আমি দেখি ওই গাছ থেকে কালো লোমশ প্রকৃতির কিছু একটা মাথা নিচের দিকে দিয়ে নেমে আসছে। ওই গাছটা বেয়ে বেয়ে নেমে আসছিল। ওটা দেখে প্রচন্ড ভয় পেয়েছিলেন ওই মামা। আর ওই সময়ে ওই মামা এটা বলেন নাই যে ইয়াসিন তোর পেছনে কি, কারণ হলো ইয়াসিন যদি পেছন দিকে তাকাতো তাহলে ভয়ে ওখানেই অজ্ঞান হয়ে যেত বা ভয়ে ভয়ানক কোনো একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য সে ভয় পেয়ে বলে উঠেছে, ইয়াসিন দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি আয়। আর এমনভাবে বলেছে যে ওনার তাড়া আছে, ইয়াসিন যেন দৌড় দেয়। কিন্তু পেছনে কিছু আছে এইটা যদি ইয়াসিন বুঝতে পারে তাহলে তো সে পেছন দিকে তাকাতে পারে আবারও। এই জন্যই মূলত উনি এই পদ্ধতিটা অবলম্বন করেছিলেন সাহস করে। আর ট্রাক্টরে ওঠার পর উনি বারবার পেছন দিকে তাকাচ্ছিলেন ওই অবয়বটা আসে কিনা। তো এমন একটা অবয়ব, ওই অবয়বটা নাকি গাছ থেকে যখন নেমে আসছিল, মানে মাথা নিচের দিকে নামছে তো নামছেই, ওর বডির শেষ অংশ যে কোথায় এটা বোঝা যাচ্ছে না। প্রায় 30-40 হাত তার মাথা নেমে এসেছে নিচে, কিন্তু বডির শেষ অংশ দেখা যাচ্ছে না। তার মানে হচ্ছে ওই বডির বাকি অংশ তখন ওই গাছের মাথার ভেতরেই রয়েছে। তাহলে কত বড় লম্বা ওই জিনিসটা, আর ওই প্রাণীটা আসলে যে কি এটাও বুঝতে পারেন নাই। যাই হোক, ওই অবয়বটার পুরো শরীরটাই ছিল নাকি কুচকুচে কালো, আর চোখ দুটো নাকি রক্তের মতো জল জল করছিল, আর লাল টকটকে ছিল রক্তের মতো আর কি। তো এসব কথা শুনে ওনার নানা নানি দুজনে তো চিন্তায় পড়ে যান। ওই রাতেই নানা নানি সিদ্ধান্ত নেন যে এই ইয়াসিনকে আর একা রাখা যাবে না, আজকে রাতে ও নানা নানির সাথে ঘুমাবে। ওই রাতে ওই নানানির বাসায়, মানে ওনার নানার বাসায় ঘরের জানালায়, টিনের চালে কে যেন ঢিল মেরেছিল, অনেকগুলো ঢিল মেরেছিল, আর প্রচন্ড শব্দ হচ্ছিল। এগুলো দেখে কিন্তু ওই নানা নানি অনেক ঘাবড়ে গিয়েছিলেন। ওনারা তো দোয়া দরুদ পড়ছিলেন, আর ইয়াসিন ভাই নাকি বসে বসে কান্না করছিলেন। আসলে ওই রাত্রে কি হয়েছে ওনার তেমন কিছু মনে নাই। সবকিছু নিস্তব্ধ হওয়ার পর রাত 12টার পরে সবাই ঘুমিয়ে পড়ে। রাত 2টো কি 3টার দিকে নানার ওয়াশরুমে যাওয়ার দরকার পড়ে। নানা বিছানার পাশে লাইটের যে সুইচটা দেওয়া আছে সেটা সুইচ দিয়ে যখন আলো জ্বালিয়েছেন তখন দেখেন যে ইয়াসিন ভাই উনি খাটে নেই। তখন তো নানা নানিকে ডেকে উঠেছেন, এই দেখো ইয়াসিন কোথায় গেল। খোঁজাখুঁজি করে দেখা গেল মেইন গেটের ওইখানে নাকি এই ইয়াসিন ভাই জ্ঞান হারিয়ে পড়ে আছেন। মেইন গেটে তালা মারা ছিল ভেতর থেকে, তাই উনি গেটটা খুলে বের হতে পারেননি। এর পরের দিন সকাল সকাল ডাক্তার আসে। ডাক্তার ওনাকে দেখে বলে ওর তো কোনো সমস্যা দেখা যায় না। তবে নানা জিনের বিষয়ে ডাক্তারকে কিছু বলেনি, আর ডাক্তার তাকে চেক করে কোনো সমস্যা নেই এগুলো বলে দিয়েছেন, 2-1টা মেডিসিন দিয়ে চলে যায়। তো ওই দিন এই ইয়াসিন ভাইয়ের আম্মু নানার কাছ থেকে ওনার অসুস্থতার খবর শুনে ওনাকে বাসায় নিয়ে যান। আর তখন
কবিরাজের কাছে আবারও তাকে নিয়ে যাওয়া হয়। আর কবিরাজ উনি বলে দেন যে আমি তো যা জানি চেষ্টা করেছি, নতুন করে আর কিছু করতে পারবো না, এটা খুব শক্তিশালী প্রকৃতির জিন, আপনারা ভালো কোনো কবিরাজের কাছে নিয়ে যান, তা না হলে কিন্তু এই ছেলেটার ক্ষতি হতে পারে। আর এই ইয়াসিন ভাইয়ের আব্বা তখন দেশের বাইরে ছিল, মানে উনি প্রবাস জীবনযাপন করছিলেন আর কি। তখন ইয়াসিন ভাইয়ের দাদা, কাকা, ওনার আম্মু চারিদিকে খোঁজ খবর নেওয়া শুরু করেন যে কোথায় ভালো কবিরাজ আছে, যে কোনোভাবে এই ছোট্ট ছেলেটাকে তো বাঁচাতে হবে। এর মধ্যে ঘটে যায় আরেকটি ঘটনা। রাত হলেই এই ইয়াসিন ভাই ঘর থেকে বের হয়ে যাওয়ার অনেক চেষ্টা করতেন। ওনার আম্মু দোয়া দুরুদ সূরা যা জানতেন সেগুলো পরে ফু দিয়ে ওনাকে ধরে শুয়ে ঘুমানোর চেষ্টা করতেন, উনি যেন কোথাও যেতে না পারেন। এই জন্য চারদিক থেকে ঘর দোর আটকে রাখা হতো। তো এক রাতে উনি ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন, ওনার আম্মু টের পায়নি। ওনার আম্মুর যখন ঘুম ভাঙে তখন দেখে যে ইয়াসিন ভাই বিছানায় নেই। তো ইয়াসিন ভাইয়ের আম্মু দৌড়ে গিয়ে ইয়াসিন ভাইয়ের দাদাকে ডেকে তোলেন ঘুম থেকে। ওনার দাদা, ইয়াসিন ভাইয়ের আম্মু, ইয়াসিন ভাইয়ের বড় আপা, ওনার কাকা কাকি সবাই মিলে খোঁজা শুরু করেন। তো হঠাৎ ইয়াসিন ভাইয়ের দাদা দেখতে পান যে এই ইয়াসিন ভাই বাড়ির শেষের দিকে একটি তাল গাছ আছে, ওই দিকে হেঁটে যাচ্ছেন। উনি তো দৌড়ে গিয়ে ইয়াসিন ভাইয়ের হাতটা ধরে ফেলেছেন। হঠাৎ করে অন্ধকারের ভেতর থেকে কে যেন ইয়াসিন ভাইয়ের দাদাকে এত জোরে একটা চর দিয়েছে, ইয়াসিন ভাইয়ের দাদা চিৎকার করে মাটিতে পড়ে যান। আর চিৎকার শুনে সবাই ওইদিকে এগিয়ে এসে দেখেন যে ইয়াসিন ভাই ওনার দাদার পাশে দাঁড়িয়ে আছেন। তো দাদা মাটিতে পড়ে আছে। তারপর ওনাকে আর দাদাকে বাসায় নিয়ে যাওয়া হয়। দাদা কিন্তু তখন কিছুই বলতে পারছিলেন না। একদিন দাদার জবান বন্ধ ছিল। মসজিদের ইমাম দাদাকে এসে ঝাড়ফুঁক করেন। একদিন পর দাদা কথা বলতে পারেন, কিন্তু একটা সমস্যা হয় যে দাদার মুখে যে থাপ্পড়টা মেরেছিল, থাপ্পড়টা এত জোরে ছিল যে ওনার মুখের এক সাইড কিছুটা বাঁকা হয়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসার মাধ্যম দিয়ে ওনার মুখের এই অবস্থাটা স্বাভাবিক হয়েছিল। আর উনি কথা ভালো করে বলতে পারছিলেন না এই সময়টার মধ্যে, মানে কথাটা জড়িয়ে যেত এই আর কি। এর মধ্যে শুরু হয় আরো একটি সমস্যা। সেটি হলো রাত হলেই এই ইয়াসিন ভাই দেখতো ওনার আম্মা, ওনার বড় আপু বা ওনার ফুপু তার ঘরে ঢুকেছে, ঢুকে একটা বেত নিয়ে ওনাকে মারধর করছে। তো উনি তো চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করতেন যে আমাকে মেরো না আম্মু, বা আমাকে মেরো না আপু, বা আমাকে মেরো না ফুপু। আসলে ওনার এই কান্নাকাটি শুনে যখন লোকজন আসতো, এসে দেখতো এখানে কিছুই নাই, কিন্তু ইয়াসিন ভাই দেখতো যে তার আম্মা, ফুপু বা বড় বোনের রূপ ধরে কেউ এসে তাকে বেত দিয়ে আঘাত করছে, আর ওই বেতের দাগগুলো ওনার শরীরে পড়ে যেত। এই ধরনের সমস্যা ওনার সাথে শুরু হয়ে গেল, ভয়ানক এক সমস্যা। প্রচন্ড কষ্ট পেতে শুরু করেন উনি, ওনার শরীর শুকিয়ে একদম কাঠ হয়ে যেতে লাগলো। তবে আল্লাহর অশেষ রহমতে কুমিল্লা জেলার ভিতরে মলয় নামক জায়গায় এক কবিরাজের বাসা আছে, ওইখানে ওনাকে নিয়ে যাওয়া হয়। তো ওই কবিরাজ উনি বলেন যে খুব খারাপ দুটো জিন তাকে আসর করেছে, তবে এই জিনিসগুলো তার আসলে শুরুতে ক্ষতি করতে চায়নি, এতটুকু উনি তথ্য পান, কারণ ওনার কাছে জিন যেগুলো ছিল তারা তথ্য দেয়। তবে উনি এই জিন দুটোকে হাজির করেন এবং তাদেরকে জিজ্ঞেস করেন যে তোরা এই ছোট্ট ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছিস কেন? তখন ওই জিনেরা তাদের নাম বলে এবং বলে আমরা হলো স্বামী স্ত্রী, মূলত কবরস্থানের পাশে যে গাছটা রয়েছে এই গাছে আমরা থাকি। এই ছেলেটা এইখানে এসে এই জায়গাটা অপবিত্র করেছিল। জিনিসটা আমাদের ভালো লাগেনি। তখন দেখলাম যে আরেকজন মুরব্বী জিন ওকে কিছু উপদেশ দিয়ে গেল, কিন্তু শুধু উপদেশে তো কাজ হবে না, বাচ্চা কাচ্চা আবারও একই কাজ করবে। এই জন্য মূলত ওকে ভয় দেখানোর জন্য হালকা একটু শিক্ষা দিতে চেয়েছিলাম। কিন্তু এই পরিবারের সদস্যরা বিভিন্ন হুজুর কবিরাজের কাছে গিয়েছে, তারা না বুঝে এমন কিছু ট্রিটমেন্ট দিয়েছে যার কারণে আমাদের ক্ষতি হয়েছে। এই জন্য আমাদের রাগ হয়েছে। ওকে আসলে দীর্ঘমেয়াদে কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আমরা ধরিনি, কিন্তু ওর পরিবারের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে আমাদের ক্ষতি হয়েছে, এই জন্যই মূলত ওকে কষ্ট দিচ্ছিলাম। তো কবিরাজের সাথে কথাবার্তার একটা পর্যায়ে ওরা দুজন এই ইয়াসিন ভাইকে ছেড়ে যেতে রাজি হয় এবং ছেড়ে যায়ও। এরপর থেকে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ উনি সুস্থ আছেন, বর্তমানে প্রবাস জীবনে রয়েছেন। প্রিয় লিসেনার্স, আমরা আশা করব যে রাতের বেলা আমরা খুব সতর্ক যেন থাকি। হাদিসেও কিন্তু উল্লেখ রয়েছে
যে হুটহাট করে কোনো জায়গা অপবিত্র করা যাবে না, কোনো জায়গায় ময়লা ফেলা যাবে না, এই টাইপের ব্যাপারগুলো কিন্তু ইতিপূর্বে অনেকবার অনেক ঘটনায় আমরা বলেছি। তারপরও এখনো বারবার বলছি, এই কারণে বলছি, কোনো একটা ভালো জিনিস বারবার বলার ফলে মানুষের অন্তরের মধ্যে সেটা খুব ভালোভাবে বসে যায় এবং সেই বিষয়টাই মানুষ আমল করতে শুরু করে। এই জন্যই শিক্ষামূলক এই ঘটনাগুলো আপনাদের সামনে প্রতিনিয়ত উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি এই উপদেশমূলক কথাগুলো যেহেতু বারবার আসে, আপনার কেউ বিরক্ত হবেন না, ভালো চিন্তা করেই এগুলো গ্রহণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ, এবং এই ভালো কথাগুলো অন্যদের মধ্যেও ছড়িয়ে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তাহলে যিনি ঘটনা দিলেন, আমি বললাম, এবং আপনারা যদি এই ভালো মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারেন, এই সওয়াবের ভাগীদার আমরা সকলেই হব ইনশাল্লাহ।